আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সাধারণ জ্ঞানের ফ্রি ডেমো ক্লাসে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি গ্রিক সভ্যতা বা প্রাচীন গ্রিসের প্রায় এ টু জেড। এবং আমি হলপ করে বলতে পারি, যদি যে কোনো পরীক্ষায়, অ্যাডমিশনে, চাকরির পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় যদি এই গ্রিক সভ্যতা বা এই গ্রিস থেকে প্রশ্ন আসে, গ্রিসের যত ধরনের যারা রয়েছেন আপনার বিশেষ করে যারা দার্শনিক, তাদের থেকে প্রশ্ন আসে, আজকের ক্লাসে বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। সো যারা যখনই ক্লাসটা দেখবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে তিনটা। নাম্বার 1, সবাই এই পোস্টে একটা রিয়েক্ট করে দেন, ডান। তারপর হচ্ছে কমেন্টে লিখেন সবাই @highlight, এবং এই পোস্টটা আপনার একটা আইডিতে শেয়ার করে ডান লিখে জানান, কারণ এই ক্লাসটা আপনার সংরক্ষে থাকলে যে কোনো সময় আপনার পরীক্ষার আগে একবার ক্লাসটা দেখে নেবেন, বা আপনার হয়তো অ্যাডমিশন যারা দিবে 24 ব্যাচ 25 ব্যাচ অনেক পরে, তোমার কাছে শেয়ার করে রাখলে ফেসবুকে তোমার কাছে থাকবে। এবং 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 যতবার বন্ধুদেরকে মেসেজ দিতে থাকো, আর 1-2 মিনিট একটু ওয়েট করো, আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। সবাই যতবার শেয়ার করো, আজকে অনেকদিন পর আসছে, সবাই বলছে ভাইয়া ক্লাসে আসেন, ক্লাস নেন। তোমরা যদি তোমার আগ্রহ দেখাও, শেয়ার করো, পোস্টে রিয়েক্ট করো, আমি কিন্তু আরো বেশি ক্লাস নেব। সো আজকের এই ফ্রি ডেমো ক্লাসে, এবং আমি বলে রাখি এটা কিন্তু আজকে আমাদের যে জিকে প্রি অ্যাডমিশনের পেইড গ্রুপটা ছিল সেইটার ক্লাস, কিন্তু আজকে একটা ফ্রি ক্লাস রাখলাম। এই পেইড গ্রুপের ক্লাসটাই কিন্তু দেখো, পেইড গ্রুপ কিন্তু 10টা ক্লাস হয়ে গেছে, যদিও 1 ঘন্টা ক্লাস, বাট সেটাই কিন্তু একটু ফ্রি রাখলাম। তোমরা একটু দেখো ক্লাসটা কেমন হয়, তারপর তোমরা সিদ্ধান্ত নিও যে ভাইয়ের কোর্সে অ্যাড হবে কি হবে না। সো সবাই একটু জাস্ট আমরা ওয়েট করি, তারপর আমরা আজকে ক্লাসে ফিরে যাবো। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর এই অংশটা একটু টেনে তারপর দেখো, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছো একটু জাস্ট ওয়েট করলে কিন্তু আমি ক্লাস আজকে শুরু করবো ইনশাআল্লাহ। সো একটু আমরা ওয়েট করি। বাইজিৎ, ওই ডাস্টারটা পেনটা ওকে। সবাই আমরা জাস্ট একটু ধৈর্য ধরি, সবাই একটু ওয়েট করি 1-2 মিনিট, এবং বন্ধুদেরকে মেনশন দেই, এবং কমেন্টে সবাই জাস্ট এইটা লিখে দেই, এই যে @HIGHLIGHT highlight একটু লিখে দেই, আর একটু আইডিতে শেয়ার করে জাস্ট ডান লিখে জানাই, এবং কে কোন জেলা থেকে দেখছো একটু জানিয়ে দিতে পারো, আর কার কি অবস্থা জানিয়ে দিতে পারো। এই পরবর্তী আমাদের প্রথম লাইভ ক্লাস কিন্তু এইটাই, রাইট? সো আজকে লাইভ ক্লাসটা একটু জমে উঠবে ইনশাআল্লাহ, আশা করি। ওকে, সবাই একটু ধৈর্য ধরো, যেহেতু আমি আগে না জানিয়ে এসেছি, তোমাদের সংখ্যাটা একটু কম হবে, বাট তারপরও একটু আমরা জাস্ট একটু এটা লিখে দিও, @highlight লিখে দিও, আমরা সবাই একটু ধৈর্য ধরি। আমি আমার পেইড গ্রুপে যেহেতু ক্লাস শুধু ফ্রি ডেমো ক্লাস, তাই আমি কিন্তু একটা পেইড গ্রুপে শেয়ার করতে হবে। সবাই একটু পোস্টে রিয়েক্ট করো সবার আগে, যারা যেখান থেকে দেখছো একটু রিয়েক্ট করে জাস্ট একটু ধৈর্য ধরে 1 মিনিট সময় দাও। আমি পেইড গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি, আর তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো, হ্যাঁ? এবং আমি যেটা বললাম যে যারা গ্রিক সভ্যতা বা গ্রিস নিয়ে আজকে প্রায় এ টু জেড আমরা জানবো। যদি প্রশ্ন আসে এখান থেকে বারবার কিন্তু আসে, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো থেকে বলি, হোমার বলি, বা হেরোডোটাস যাই বলি, আজকে এ টু জেড কিন্তু আমরা একটা ক্লাসে জানবো। ওকে, সবাই একটু শেয়ার করে লিখে জানাই দিই, প্রত্যেকে একটু চেষ্টা করে শেয়ার করার জন্য। আচ্ছা, আমার মোটামুটি শেয়ার করা ডান, তাই আমি আর দেরি করব না, আমি একটু তোমাদের সাথে। ওকে, কারা কারা যুক্ত হয়েছো, কারা কারা পেইড বেস থেকে দেখছো একটু জানিয়ে দাও বাকিদেরকে, তোমরা আসো কিনা, কারা কারা আসো একটু নামগুলো পড়তে চাই, যে তোমরা অ্যাকচুয়ালি আসো কিনা নাকি ফাঁকিবাজি করতেছো। আচ্ছা, আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই, আমাদের মোটামুটি অনেক কথা বলা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আজকের এই ক্লাসটা মূলত হচ্ছে তোমাদের আমার পেইড ব্যাচ, যারা 24-25 এমনকি 26 ব্যাচের অনেকেই এখন থেকে বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের জন্য আমার উপর ভরসা করে
সাধারণ জ্ঞানের প্রি অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে গিয়েছে। সো ওদের কেমন ক্লাস হচ্ছে, কি কি পড়াচ্ছি, এটা তো তোমরা জানতে পারো না। তাই আজকে আমি একটা ওদের পেইড গ্রুপের ক্লাসটাই পেজে ফ্রি নিচ্ছি, ফ্রি ডেমো ক্লাস। এটা দেখার পর তুমি ডিসিশন নিও যে অ্যাড হবা কি হবা না, অ্যাড হলে লাভ হবে নাকি তোমার লস হবে। সো আজকে বিশ্বের প্রাচীন সভ্যতার যে গ্রিক সভ্যতা রয়েছে বা গ্রিস রয়েছে সেটা নিয়ে আমরা আদ্যপান্ত জানার চেষ্টা করব। সবাই খাতা কলম নিয়ে বসবা এবং আমি যে কথাগুলো বলবো শুধু ক্লাসে একটু ফোকাস করলেই এই ক্লাসের বাইরে আই হোপ তোমার নতুন করে আর কিচ্ছু পড়তে হবে না। সেই কনফিডেন্সটা নিয়ে এই ক্লাস থেকে তুমি বের হতে পারবা। এবং ক্লাসে কিন্তু আমি তোমাদের যাচাই করবো, বিভিন্ন প্রশ্ন করবো যে তুমি ক্লাসে কি বুঝেছো, রাইট? খাতা কলম নিয়ে বসবা। প্রথমেই আমরা গ্রিক সভ্যতা নিয়ে জানার আগে আমরা গ্রিস নিয়ে জানি। গ্রিস তোমরা জানো ইউরোপের একটা দেশ এবং বলতে পারি যে গ্রিস কিন্তু তোমার ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়েছে, এটা আমরা জানতে পারি। সো গ্রিস হচ্ছে আমার মনে হয় যে একটা রহস্য ঘেরা এমন একটা দেশ যেই দেশটাতে আসলে তোমার দর্শন চর্চা বা জ্ঞানের উদ্ভাবন বা থিওরি এই জিনিসগুলো কিন্তু বেশি উদ্ভাবিত হয়েছে। তাই বিশেষ করে বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশনে এই গ্রিস বা গ্রিসের যারা দার্শনিক সেখান থেকে হর হামেশাই একটা দুইটা করে প্রশ্ন চলে আসে। সেই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমি না বললেও বুঝে যাচ্ছে। প্রথমেই আমরা গ্রিস নিয়ে জানার চেষ্টা করি, গ্রিসের টুকটাক বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করি। ইতিহাসের জনক হেরোডোটাসের জন্ম কিন্তু এই গ্রিসে এবং এই হেরোডোটাস তিনি কিন্তু ইতিহাসের জনক। এখন এর পাশাপাশি তোমাদের আরো জানতে হবে যে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে এবং আধুনিক ইতিহাসের জনক কে। ইতিহাসের জনক বা ইতিহাস শাস্ত্রের জনক কিন্তু হেরোডোটাস আমরা জানি, যার মানে এই গ্রিসের ইতিহাস সাবজেক্টটাই তিনি জন্ম দিয়েছে। তার একটা বই ছিল আমরা জানি দ্য হিস্ট্রিজ। দ্য হিস্ট্রিজ বইটা পৃথিবীর প্রাচীন গ্রন্থের মধ্যে একটা, রাইট? এই জন্য কিন্তু এই দ্য হিস্ট্রিজ গ্রন্থের জন্য বা ওনার কাজগুলোর জন্য এই হেরোডোটাস কিন্তু তোমার খুবই বিখ্যাত, ইতিহাসের জনক বলা হয়। এখন তোমাকে বলতে হবে যে আধুনিক ইতিহাসের জনককে এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনককে। কেউ কি জানা আছে? কার কি জানা আছে? এবং তোমরা একটু একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, সাউন্ড একটু প্রবলেম মনে হচ্ছে, তাই তো? ও আচ্ছা, সরি সরি, এইবার ঠিকঠাক হয়ে যাবে, আমি স্মার্টফোনে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। এবার ঠিকঠাক আছে কিনা জানিয়ে দাও। হ্যালো, এবার ঠিকঠাক আছে? এবার কি ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিতে পারো তোমরা? কাইন্ডলি তোমরা একটু ভাইকে এবার জানিয়ে দাও এবার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একটু সাউন্ডটা ঠিক করতেছি, একটু যা ধৈর্য ধরো। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ সবাই? সব কি ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিতে পারো। সব কি ঠিকঠাক আছে কিনা? এবার সব ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও। হ্যালো, এবার ঠিকঠাক আছে সবকিছু? সাউন্ড একটু প্রবলেম বিকজ। হ্যালো, এবার ঠিকঠাক আছে সবকিছু একটু জানিয়ে দাও। আশা করি ঠিকঠাক আছে এবার। হ্যালো, এবার ঠিকঠাক আছে সবকিছু? হ্যাঁ, এবার ঠিকঠাক আছে, রাইট? ওকে, এবার ঠিকঠাক আছে সবকিছু একটু জানিয়ে দাও। আচ্ছা, অলরাইট অলরাইট অলরাইট, ঠিকঠাক এবার ঠিকঠাক। ওকে, এরকম একটা নয়েজ হচ্ছে, রাইট? হ্যালো হ্যালো, ঠিকঠাক কিনা? হ্যালো, অলরাইট অলরাইট, ঠিকঠাক এবার ঠিকঠাক। ওকে, কত প্রবলেম থাকে একটা ক্লাসের মধ্যে। আচ্ছা, এই যে তোমরা কিন্তু কমেন্ট করছো যে লিওপোল্ড ফন র্যাঙ্কে আধুনিক ইতিহাসের জনক আর বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডাইডিস। প্লিজ কাইন্ডলি এই তিনটা ইনফরমেশন একটু মাথায় রাখো, এখান থেকে যে কোনো একটা তোমার পরীক্ষা চলে আসতে পারে। থ্যাংক ইউ, তোমরা আমাকে এই যে স্বর্ণা উত্তর দিয়েছো, নাসরিনারা উত্তর দিয়েছো, বাহ, সবাই দিয়ে আমার থেকে বেশি জানে। ক্লাসটা করার কি দরকার, চলে যাও সবাই যারা যারা উত্তর দিছো, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ইতিহাসের জনক এই হেরোডোটাস তিনি কিন্তু বলেছিলেন একটা সময় মিশরকে নীল নদের দান বলেছিলেন। এখন কেন বলেছিলেন? দেখো, তোমার মিশরীয় সভ্যতা যেটা রয়েছে আমরা সবাই জানি, প্রায় নীল নদ কিন্তু মিশরের ইজিপ্টের উপর দিয়ে গিয়েছে, যে কারণে কিন্তু মিশর এতটা এতটা সেচ নির্ভর কিংবা এতটা তোমার উন্নত হয়েছে, এতটা কৃষিতে উন্নত হয়েছে, স্বাবলম্বী হয়েছিল। তাহলে নীল নদ কিন্তু মিশরকে দান করেছে অনেক, এই জন্যই অনেক কিছু দিয়েছে, এই জন্য কিন্তু হেরোডোটাস বলেছিলেন মিশরকে নীল নদের দান। এই উক্তিটা যে আমি বললাম, অনেকে ভাবতে পারো ভাইয়া উক্তি কেন বলছেন? এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন এসেছে খ ইউনিটে উক্তি থেকে, তাই প্লিজ কাইন্ডলি এগুলো একটু মাথায় রেখো। তাহলে ইতিহাসের জনক হেরোডোটাস, এই তিনি গ্রিসে জন্মাইছে, এটা থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম। আজকের ক্লাসটা থেকে আমরা অনেক কিছু এভাবে জানবো। হ্যাঁ, সো যারা যুক্ত হয়েছেন বা হয়েছেন, গ্রিক সভ্যতা বা গ্রিস থেকে বারবার প্রশ্ন আসে, এই ক্লাসের পর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আপনার কমন পড়বে ইনশাল্লাহ। পোস্টে একটা রিয়েক্ট দেন সবাই সবার আগে কাইন্ডলি, আর
কমেন্টে একটু @highlight লিখে দেন, আর আইডিতে শেয়ার করে ডান লিখে জানান কারা কারা শেয়ার করেছেন। রাইট, তারপরে লজিক বা তর্কশাস্ত্রের জন্ম কিন্তু এই গ্রিসে। তর্ক আর বিতর্কের মধ্যে একটা পার্থক্য আছে। বিতর্ক মানে যেই তর্কের মধ্যে কোনো ধরনের মানে বিতর্ক মানে বিশেষ তর্ক, যেই তর্কের মধ্যে যুক্তি থাকে, তথ্য থাকে এবং যেই তর্কটা আসলে বৈধ, যেই তর্ক থেকে নতুন কিছু উদ্ভাবন হয় সেটাকে বিতর্ক বলে। আর শুধু তর্ক হচ্ছে যেখানে অনেক বেশি অ্যাটাক করা হয়, কিন্তু যদিও এটা তর্ক বুঝাইছে মানে কি কোনো কিছু গ্রহণ করার আগে সেটার পিছনে যথাযথ কারণ আছে কিনা, সেটা সঠিক কিনা, বৈধ কিনা, এই যে একটা জিনিসের প্রতি বৈধতা দিয়ে ওইটাকে আমরা মানে অ্যাকসেপ্ট করি, এই যে একটা লজিক্যাল থিঙ্কিং, এইটা কিন্তু এই গ্রিসে আসলে জন্ম। যদি পরীক্ষা আসে তর্কশাস্ত্রের জন্ম কোন দেশে, চোখ বন্ধ করে আমরা গ্রিসে দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, গণতন্ত্রের সূতিকাগার বা আতুরঘর বলা হয় গ্রিসকে। ঠিক আছে, এই যে বর্তমান পৃথিবীতে জনপ্রিয় যেই শাসন ব্যবস্থা গণতন্ত্র বা সরকার ব্যবস্থা গণতন্ত্র, এটা কিন্তু গ্রিসেই প্রথম শুরু হয়েছিল স্পার্টা বা অ্যাথেন্সের মধ্যে। ঠিক আছে, এবং তোমাদের যদি একটা আমি প্রশ্ন করি, কেউ উত্তর করতে পারবা যে প্রাচীন গ্রিসে নাগরিক কাদেরকে বলা হতো? প্রাচীন গ্রিসে নাগরিক বলা হতো কাদেরকে? দেখি একটু কমেন্ট করে জানাও তো। অনেকেই পারবা না এটা, আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রাচীন গ্রিসের নাগরিক কাদেরকে বলা হতো? নাগরিকের সাথে তো তোমার এই গণতন্ত্রের সম্পর্ক না, তাই বললাম। প্রাচীন গ্রিসে নাগরিক কাদেরকে বলা হতো? দেখি কেউ বলতে পারো কিনা, প্রাচীন গ্রিসে নাগরিক কাদেরকে বলা হতো? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখতে চাই। আচ্ছা, এই যে সুরমা কিন্তু সুন্দর একটা কথা বলেছো। তাহলে গণতন্ত্রের সূতিকাগার বা আতুরঘর বলা হয় ওই জায়গাকে। আতুরঘর কোনটাকে বলা হয়? যেখানে তুমি জন্মাইছো ছোটকালে, যেই ঘরে জন্মাইছো এটা আমার আতুরঘর, যেখান থেকে বেড়ে ওঠা। তাহলে গণতন্ত্রের সূতিকাগার কিন্তু তোমার এই গ্রিসে কিন্তু। ঠিক আছে, মাথায় রেখো। এবং বলতে পারো পৃথিবীর বর্তমান সবচেয়ে বৃহৎ গণতন্ত্র কোনটা? ঠিক আছে, এবং গণতন্ত্রের জনক বলা হয় কোন দেশকে? এখানে কয়েকটা কনফিউশন আছে, গণতন্ত্র নিয়ে কয়েকটা কনফিউশন আছে যা আমাদের জানতে হবে ডেফিনেটলি। গণতন্ত্র শুরু হয়েছে ঠিক আছে গ্রিসে। এই যে তোমরা কিন্তু উত্তর করছো, এই যে সাইফুল একটা উত্তর করছো যে নগর রাষ্ট্রের অধিবাসীকে নাগরিক বলা হতো না। প্রাচীন গ্রিসে যারা কিনা তোমার রাজনৈতিক কাজে সরাসরি যুক্ত থাকতো তাদেরকে নাগরিক বলা হতো। এখন তোমাদের মনে হতে পারে যারা রাজনৈতিক কাজে যুক্ত হইতো তারাই নাগরিক। ঠিক আছে, রাজনৈতিক কাজে ছেলেরা মেয়েরা সবাই যুক্ত হইতো না। রাজনৈতিক কাজে শুধু যুক্ত হইতো পুরুষরা, মেয়েরা যুক্ত হইতে পারতো না প্রাচীন গ্রিসে। তাই প্রাচীন গ্রিসে নাগরিক বলা হইতো শুধু পুরুষদেরকে। প্রাচীন এই শাসন কাজে যারা অংশগ্রহণ করতো পুরুষরা পারতো, তাই প্রাচীন গ্রিসের নাগরিক মানে পুরুষ। ক্লিয়ার, বুঝতে পারছো ব্যাপারটা? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা কিনা আমরা অনেকেই জানি না। তো আমি যেটা বলছিলাম, পৃথিবীর সবচেয়ে বর্তমান বৃহৎ গণতন্ত্রের দেশ কোনটা? দেখি কেউ বলতে পারো কিনা। এই যে বৃহৎ গণতন্ত্রের দেশ, ফাহিদ কি সুন্দর তোমরা উত্তর করো, আমার ভালো লাগে। ফাহাদ বলতেছো যে বৃহৎ গণতন্ত্রের দেশ কিন্তু ভারত, উত্তর সঠিক। একটা জানলাম, আমরা জানলাম গণতন্ত্রের সূতিকাগার সেটা হচ্ছে গ্রিস। হ্যাঁ, গণতন্ত্রের সূতিকাগার সেটা গ্রিস। আচ্ছা, সবাই যাদের নেটের প্রবলেম একটু আবার ভালো নেটে আসো। ঠিক আছে, ওকে, একটু আচ্ছা, ওকে ঠিক আছে, সবার এবার ঠিকঠাক। ওকে, আচ্ছা, কারণ এই ডেমোক্রেসি এই শব্দটা কিন্তু গ্রিক শব্দ ডেমোক্রেসিয়া থেকে আসছে। ডেমোক্রেসির শব্দটা গ্রিক শব্দ ডেমোক্রেসিয়া থেকে আসছে। ঠিক আছে, এটা মাথায় রেখো, তাইলে এটা বুঝো। এরপর পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার বলা হয় ও গ্রিসকে। এই যে আজকে পশ্চিমা বিশ্ব এত জ্ঞান বিজ্ঞানে তাদেরকে বেশি উৎকর্ষিত মনে করছে, এটাও আসছে গ্রিস থেকে। গ্রিস ইউরো মুদ্রা গ্রহণ করে 2001 সালে। মাথায় রেখো, ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে সংক্ষেপে ইইউ বলে, এই সংগঠনে বা এই জোটে যারা আছে তাদের একটা একক মুদ্রা যার নাম হচ্ছে ইউরো মুদ্রা। এই একক মুদ্রা তারা বাণিজ্য করবে, দেশ অনেকগুলো হওয়ার পরেও
এবং এই ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। মাথায় রেখো সবাই, রবার্ট মুন্ডেলকে বলা হয় ইউরো মুদ্রার জনক। এখন গ্রিস যেহেতু ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়েছে, তার মানে তারাও কিন্তু এই ইউরো মুদ্রা গ্রহণ করেছে 2001 সালে। মাথায় রেখো, তোমার জন্মের সময় বা জন্মেরও আরো আগে বিশ্ব সভ্যতার জন্মভূমি বলা হয় গ্রিসকে। অলিম্পিকের জন্মস্থান, অলিম্পিক গেমসের তীর্থক্ষেত্র বা অলিম্পিক গেমসের সূতিকাগার যাই বলুক, চোখ বন্ধ করে গ্রিসকে দিতে হবে। এইবার পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন যে দেশের বিজ্ঞানীরা, গ্রিসের। মাথায় রেখো, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো। সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, এদের নিয়ে আমরা একটু পরে একদম ভেঙে ভেঙে জানবো। এই যে সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, এরাও যে দেশের বিখ্যাত দার্শনিক, এরাও কিন্তু গ্রিসের দার্শনিক। এই তিন মাথা, বিখ্যাত মাথা, আমাদের মতো সারাদিন রিলস দেখে ফোনে টাইম ওয়েস্ট করে, মানে এরকম না। জ্ঞান বিজ্ঞান নিয়ে যারা পড়েছিল, জ্ঞান বিজ্ঞান চর্চা করেছিল, যারা কিনা জ্ঞানের জনক, জ্ঞানের পিতা, এখানে সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা বলা হয়। এই এরকম মানুষগুলো সব গ্রিসের মানুষ। আসতে পারে যে এরিস্টটল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? বাংলাদেশে, ভারতে, উগান্ডায়, গ্রিসে? উত্তর করো তোমরা। হোমারকে, গ্রিসের একজন কবি যিনি কিনা অন্ধ ছিলেন, অন্ধ থাকার পরেও কবি, তিনি কি এমন সৃষ্টি করেছিলেন যা তিনি জগৎ বিখ্যাত হয়েছিলেন, তাও আজকে জানবো। তারপর কল্পনা প্রবণ জাতি কাদেরকে বলা হয়? গ্রিকদের। তারা কল্পনা করলেই তো নতুন জ্ঞান উদ্ভাবন হয়। চিন্তা, কল্পনা, হাইপোথেসিস, কোনো কিছু পাওয়ার জন্য একটু ভাবনা করা, পড়ে থাকা, সাধনা করা, এরপরেই তো তারা এত জ্ঞানের জাতি হয়েছে। সো এটাও কিন্তু গ্রিসের প্রধান দেবতা ও দার্শনিক ছিলেন জিউস ও থ্যালেস। এটা মাথায় রেখো, গ্রিসের প্রধান দেবতা হচ্ছে জিউস ও থ্যালেস। হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে ওঠে? গ্রিসের আলেকজান্দ্রিয়ায়। এটাও আসতে পারে পরীক্ষায়। অলিম্পিক খেলার সূচনা ঘটায়, আমি আগেই বলেছি অলিম্পিকের তীর্থক্ষেত্র গ্রিসে। গ্রিস দেশ ও এশিয়া মাইনরের পৃথক করেছে। গ্রিস ও এশিয়ার যে মাইনর অঞ্চল আছে সেটাকে পৃথক করেছে কোন সাগর? ইজিয়ান সাগর। সো এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন চলে আসতে পারে। তোমরা জাস্ট, আমি একটা চ্যালেঞ্জ নেই তোমাদেরকে, আমি জাস্ট 10টা সেকেন্ড সময় দিলাম। তোমরা কি আমার এই 10টা সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে এগুলোকে একটু মুখস্থ করে দেখাইতে পারবা? আমি স্লাইডটা চেঞ্জ করে প্রশ্ন করব, যদি উত্তর করতে পারো তার মানে তুমি একদম পুরো ক্লাস বুঝছো বা মুখস্থ হয়ে যাচ্ছে, তোমার মুখস্থ জ্ঞানটা ভালো আছে। আমি দেখি তো 10 সেকেন্ডের মধ্যে কারা মুখস্থ করতে পারো। এই যে গ্রিসে, ইয়েস। সবাই একটু আমরা পোস্টে একটা রিয়েক্ট করে দেই আর আইডিতে শেয়ার করি। তোমরা যদি বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি ফ্রি ক্লাস পাবা, রাইট? আচ্ছা, দেখি 10 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা, ডান হয়ে জানাও। যদি মুখস্থ হয়ে যায় ডান লিখে জানায় ভাইয়া মুখস্থ হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করেন, আমি পারবো। আমি বিশ্বাস করি যে একটা ক্লাসের মধ্যে যখন একটা শিক্ষার্থীকে একটু চাপ দিয়ে, প্রেশার দিয়ে মুখস্থ করে নিতে পারি, তার আর বই পড়া লাগে না। আমি পেইড বেচে, এটা কিন্তু ডেমো ক্লাস, পেইড বেচে কিন্তু এমন করার চেষ্টা করি। কারা কারা পেইড বেচার আছে তোমরা একটু বলতে পারো যে নাবিল ভাই এমন করে কিনা, যে ক্লাসের মধ্যে মুখস্থ করতোরা। কারণ আসলে কি, ক্লাসের পরে তুমি আসলে তোমার উপর কোন ঝড় যাবে, কোন ঘূর্ণিঝড় যাবে আমি নিজেও জানি না। ক্লাসে যতক্ষণ আসো তুমি আমার কন্ট্রোলে আসো, মুখস্থ করে যাও, এখান থেকে কমন পড়বে, উত্তর করতে পারবা। তোমরা অনেকেই জানো আলহামদুলিল্লাহ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় পড়ে চান্স পেয়েছে। সবাই তো আমার কাছে পড়ে চান্স পায়নি, বা আমার কাছে পড়লেই চান্স পাবে এরকমও না, বা আমার জিকে ব্যাচে থাকলেই চান্স পাবে এরকমও না। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম, 69তম থেকে শুরু করে 100-র মধ্যে অনেকে ছিল, 1500-র মধ্যে অনেক স্টুডেন্ট ছিল। ওরা কিন্তু এই স্লাইড থেকে ডিরেক্ট কমন পেয়েছে। তাই আমি আবারও বলছি, স্লাইডগুলোকে ইম্পর্টেন্স দিয়ে পড়বা, খুব ভালো করে একটু মুখস্থ করার চেষ্টা করবা। আশা করি মুখস্থ হয়ে গেছে। তাইলে তোমরা একটু উত্তর করো তো, যে গ্রিস ইউরো মুদ্রা গ্রহণ করেছে কত সালে? গ্রিসে ইউরো মুদ্রা চালু হয় কত সালে এই ইউরো মুদ্রার অঞ্চলে যায় কত সালে? এটা একটু কমেন্ট করে জানাও। আর আমাকে একটু জানাও, আচ্ছা এইটাই জানাও, এটা একটা ভাত টিপলেই তো বুঝে যাবে যে হাড়ির কি অবস্থা, রাইট? সো এটা একটু জানাও তো, দেখি কারা উত্তর করতে পারবা যে গ্রিস ইউরো মুদ্রা গ্রহণ করছে কত সালে, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, কমেন্ট করতে করতে আমি তোমাদেরকে এটা পড়িয়ে ফেলি। আমি যেহেতু বলেছি গ্রিসে যত দার্শনিক আছে সেখান থেকে বেশি প্রশ্ন আসে, সো আমরা প্রথমেই চলে আসি সক্রেটিসকে বলা হয় জ্ঞানীদের গুরু। গ্রিসে ওনার পরে যত জ্ঞানীরা আসছে সবার নেতা, সবার গুরু, এবং তাকে বলা হয় জ্ঞানের পিতা। পরীক্ষা আসতে পারে জ্ঞানের পিতা কাকে বলা হয়। পরীক্ষায় এও আসতে পারে যে জ্ঞানের এত বেশি পিতা ছিলেন, এত বেশি তার জ্ঞানের প্রতি তার
গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তিনি কোনো বই লিখে যাননি। আসতে পারে কোন দার্শনিকের বা কোন গ্রিক দার্শনিকের কোনো বই ছিল না, সে হচ্ছে এই সক্রেটিস। লিখিত কোনো গ্রন্থ ছিল না। কিভাবে তিনি এত পরিচিত হলেন এইটা একটু পরে বলবো। তো জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে, দর্শনের জনক বলা হয় সক্রেটিসকে। মাথায় রেখো, দর্শনের জনক বা ফিলোসফির জনক কিন্তু এই সক্রেটিস। বিখ্যাত গ্রিক দার্শনিক তিনি কিন্তু এই যে হেমলক বা গুল্ম জাতীয় একটা গাছ বা একটা বিষ, এইটা পানে কিন্তু তিনি নিজে আত্মহত্যা করেছিলেন। এক হাতে সত্য আর এক হাতে হেমলক নিয়ে যেই ব্যক্তি প্রাণ ত্যাগ করেছিলেন তিনি কিন্তু এই সক্রেটিস। আত্মহত্যা করেছিলেন সক্রেটিস। এর পিছনে অনেক কাহিনী আছে, বিস্তারিত অনেক গল্প আছে, মিথ আছে, সত্য মিথ্যা মিলিয়ে অনেক ধরনের গল্প আছে। 2001 সালে যারা উত্তর করেছে, ডক্টর নাসরিন, রাবিকুন, নাহার, আনন্দ বাকের, নূপুর, ফাহিম, স্বর্ণা, শান বা যারাই করেছো সবার উত্তরগুলো একদমই সঠিক, একদমই কারেক্ট, 100%। থ্যাংক ইউ, তোমাদের উত্তরগুলো সঠিক। তো এটা আসতে পারে তিনি কি পানে মারা গিয়েছেন? হেমলক। হেমলক কি? একটা গুল্ম জাতীয় একটি গাছ। হেমলক কি? এইটাও আসতে পারে, অদ্ভুত প্রশ্ন। হেমলক কি? একটি যুদ্ধাস্ত্রের নাম, একটি ড্রোনের নাম, একটি দেশের বিখ্যাত জায়গার নাম, একটি গাছের নাম, চলে আসতে পারে। তাহলে আমাদের একটু বেসিক থেকে জানতে হবে। এইবার সক্রেটিসের কিছু উক্তি ছিল, এই উক্তিগুলো ইম্পর্টেন্ট। উক্তি থেকে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, আমি বারবার বলেছি। বিখ্যাত উক্তি ছিল নো দাই সেলফ। এ দাই মানে হচ্ছে তুমি বা নিজ, নিজেকে বোঝায়। সো নো দাই সেলফ এটা কার উক্তি? এটা হচ্ছে সক্রেটিসের উক্তি। এর বাংলা হচ্ছে নিজেকে জানো। তুমি নিজেকে জানো, নিজেকে জানলে তুমি সারা পৃথিবীকে জানতে পারবা। এবং ঢাকা কলেজের গেটের অপোজিটে কিন্তু এই নো দাই সেলফ এই লেখাটা লেখা আছে। এটাও কিন্তু একটা পরীক্ষা এসেছিল, অদ্ভুতভাবে হলো সত্য। সো নো দাই সেলফ কার উক্তি? সক্রেটিস উক্তি। এবং এইটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। সো নো দাই সেলফটা তোমরা একটু ভালো করে মনে রাখবা, অনেকে আশা করি জানো। তুমি যা হতে চাও তাই হও, তুমি যা হতে চাও তাই হও, এটা ওনার উক্তি। কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও, কঠিন যুদ্ধেও সবার প্রতি যদি পারো দয়ালু হও। কিরকম কথা বলছে? একে চলতেছে যুদ্ধ, তারপর আবার দয়ালু, দুইটা একটু সাংঘর্ষিক কথা না? দয়াটা কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের প্রতি, এইটা বুঝাইতে তিনি এই কথাটা বলছে। আই হোপ, আমি তো দার্শনিক না, আমি জাস্ট আমার মনে হলো এটা আর কি। মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ। হয়তো তিনি তার লাইফে একটা সময় জ্ঞান অর্জন করতে করতে অনেক বেশি ডিপ্রেস ছিল এবং তিনি মনে হয়েছে যে এখন মারা গেলে হয়তো, যেহেতু হেমলক পানে তিনি আত্মহত্যা করছে অলরেডি আমরা দেখছি, সেটার পিছনেও অনেক কাহিনী আছে। তার উক্তি ছিল মৃত্যু হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ। এইটা আসবে না, কারণ এটা আসলে কি মৃত্যুকে বা আত্মহত্যাকে প্রমোট করে, এটা না আসার সম্ভাবনাই বেশি। আমার মনে হয় একটু কেমন কেমন লাগে, যদিও তার চিন্তা ভাবনা অনেক ডিপ থেকে তিনি বলছে, এটার একটা ডিপ মিনিং আছে, ঠিক আছে আর কি। যাই হোক, তারপরে অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং, মানে একটা জীবনে আসলে পরীক্ষা নিরীক্ষা বা চিন্তার গুরুত্ব দিতে তিনি এই কথাটা বলেছিলেন। সদ্গুণী জ্ঞান, আমি আবারও বলছি, তার এইটা ভার্চু ইজ নলেজ, নো দাই সেলফ, এই দুইটা উক্তি থেকে বারবার প্রশ্ন আসে। এই দুইটা উক্তি তোমরা একদম ঠোঁটের আগে নিয়ে ফেলবা। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, যারা পেইড ব্যাচের আছো তোমাদেরকে বিশেষ করে বলি, এই দুইটা উক্তি বিশেষ করে ইম্পর্টেন্ট, বাকিদের জন্য বলছি। কোনো গ্রন্থ রচনা করেননি তিনি, তাই তার কোনো গ্রন্থের নাম আমরা পেলাম না, বাট তার এই উক্তিগুলোর মধ্যে এই দুইটা উক্তি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার প্রশ্ন আসে, ক্লিয়ার? তাহলে জ্ঞানীদের পিতা বা জ্ঞানীদের গুরু সক্রেটিস, দর্শনের জনক সক্রেটিস। তারপর বিখ্যাত গ্রিক দার্শনিক যিনি হেমলক পানে মৃত্যুবরণ করেছিলেন তিনিও সক্রেটিস। নো দাই সেলফ সক্রেটিস, তুমি যা হতে চাও তাই হও সক্রেটিস। মৃত্যু হলো মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ সক্রেটিস। সদ্গুণী জ্ঞান সক্রেটিস, যিনি কোনো বই লিখেন নাই তাও সক্রেটিস। তোমাদের কাছে 5 সেকেন্ড সময় দিলাম, এটা একটু মুখস্থ করে আমাকে একটু দেখিয়ে দাও। একবার দেখলেও তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে মুসান্না, সব ঠিকঠাক? আচ্ছা, তাহলে তোমরা একটু কাইন্ডলি এটা ভাইয়াকে মুখস্থ করে দেখাও। 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডের মধ্যে আমরা মুখস্থ করবো। 5 সেকেন্ডের চ্যালেঞ্জ। ওকে 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 ওকে। ভাইয়ের হাইট কত? আমার হাইট 5 ফুট 10, 6 ফুটও না। একজন বলছে হাইট নাকি 6 ফুট। ওকে, তোমাদের কি ডান লিখে জানাবা? আচ্ছা, যদি ডান হয় তাহলে ক্লিয়ার। ওকে, এইবার সক্রেটিসের শিষ্য মানে সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো। পরীক্ষা আসে কে কার শিষ্য। এখন এই সক্রেটিস এই মিয়া কি করছে, এই প্লেটোর বাসায় লজিং ছিল। লজিং মানে আমরা জানি, ধরো আমি তোমার কারো বাসায়, তুমি তোমার বাসায় লজিং থাকলাম, আমার তুমি 3 বেলা খাওয়াইলা, খাওয়ার বিনিময়ে আমি তোমার পড়াইলাম, গৃহ শিক্ষক যাকে বলে, তোমার বাসায় থেকে তোমার পড়াইলাম। ছোট্ট একটা খোপ আমার দিয়ে দিলা, বাসায় জায়গা দিলা, যদি তোমরা দিবা না আমি জানি, থাইকা তোমার পড়াইলাম, আমি খাইলাম,
কাজের মধ্যে 2, খাই আর তোমারে পড়াই, এই আর কি। তো এই সক্রেটিস ছিলেন এই প্লেটোর গৃহশিক্ষক, বা প্লেটোর বাসায় ছিলেন সক্রেটিস। তো এরই সুবাদে প্লেটোর গুরুকে সক্রেটিস। ক্লিয়ার? তাহলে আমরা এখন প্লেটোকে নিয়ে জানবো। এই প্লেটো এই ব্যক্তি এমন ব্যক্তি যিনি কিনা সক্রেটিস কোনো বই লিখেন নাই, সক্রেটিসকে সবার সামনে তুলে ধরছে, সক্রেটিসের জ্ঞান সবার সামনে তুলে ধরছে, সক্রেটিসকে সবার সামনে পরিচিত করাইছে কিন্তু এই প্লেটো। এবং অনেক সময় ধরা হয় সক্রেটিস বলতে কেউই নাই, অনেকে বলে বিভিন্ন গ্রন্থে। ক্লিয়ার? তাহলে এই প্লেটো নাকি সক্রেটিসকে নতুন একটা চরিত্র দাঁড় করাইছে, এটা একটা মিথ, এটা একটা কাল্পনিক চরিত্র, অনেকে এটা মনে করে। চিন্তা করো, কিন্তু এই প্লেটো তার গুরুকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করিয়েছেন। তাহলে তাহলে এই হচ্ছে সেই প্লেটো। তো বিখ্যাত, তিনিও একজন গ্রিক দার্শনিক, প্রতিষ্ঠিত তার একটা প্রতিষ্ঠান ছিল যার নাম হচ্ছে একাডেমিয়া। মাথায় রাখবা, পরীক্ষায় আসে যে প্লেটো কর্তৃক যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা তিনি প্রতিষ্ঠান বা যদি যাই ধরে একটা গড়ে তুলেছেন, সেটার নাম কি? একাডেমিয়া। সেটার নাম কি? একাডেমিয়া। ভাই এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠানের নাম কি? একাডেমিয়া। আদর্শ রাষ্ট্রের ধারণা প্রবর্তক কিন্তু প্লেটো। আদর্শ রাষ্ট্র কি? যেই রাষ্ট্র তার জনগণের চাহিদা পূরণ করতে পারে, জনগণের যে বেসিক নিডগুলো পূরণ করতে পারে, জনকল্যাণমূলক রাষ্ট্র হয়ে ওঠে, একটা রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ফুলফিল হয়, রাষ্ট্রের কাঠামোগত বা সুষম কাঠামো থাকে, উন্নয়নটা অব্যাহত থাকে, একটা আদর্শ রাষ্ট্রের একটা কাঠামো বৈশিষ্ট্য বা সব কিছু কিন্তু এই প্লেটো কিন্তু তিনি এটা তৈরি করেছিলেন, মাথায় রেখো। এইবার প্লেটোর যে গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ পরীক্ষায় বারবার আসতে পারে, সেটা হচ্ছে রিপাবলিক গ্রন্থের লেখক কে? প্লেটো। সক্রেটিসের কোনো বই নাই, তার মানে অপশন বাদ। প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থের লেখক। এবং স্টেটম্যান এবং হচ্ছে ডায়ালগস নামক তিনি সৈনিক ও ক্রীড়াবিদ হিসেবে প্রভৃত সুখ্যাতি অর্জন করেছিলেন। এগুলো তার বই, স্টেটসম্যান অ্যান্ড ডায়ালগ, এগুলো তার বই। তিনি সৈনিক ও ক্রীড়াবিদ হিসেবে প্রভৃত সুখ্যাতি অর্জন করেছিলেন। আমরা জানি তাকে সৈনিক এবং ক্রীড়াবিদও বলা হতো। মাথায় রেখো, আসতে পারে গ্রিক দার্শনিকদের মধ্যে কাকে সৈনিক ও ক্রীড়াবিদ বলা হতো, সেটা একদম প্লেটো। এবং এবার আমরা তার উক্তিগুলো জানবো। প্লেটোর উক্তিগুলো ছিল এরকম: শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইন দরকার নাই বা অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিবাজ হয় তাহলে আইন নিরর্থক। মানে তিনি একটা কথা বলছে, একটা দেশের শাসক বা যিনি দেশের সরকার বা নেতা, তিনি যদি ভালো হয় তাহলে তার নির্দেশে ওই দেশটা ভালো চলবে, ওই দেশে আইনটা অত বেশি দরকার হয় না বা আইন কাজে লাগে না, ওই শাসক তার নিজের নিয়ন্ত্রণে দেশটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। এখন দেশে অনেক আইন করলা, কিন্তু ওই শাসক বেটা হচ্ছে দুর্নীতিবাজ, জনগণের ভালো চায় না, তাহলে ওই আইনটা তো নিরর্থক। তাহলে তিনি একটা কি সুন্দর ডিলেমার একটা কথা বলছে, যদি শাসক যদি ন্যায়পরায়ণ হয় আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় আইন নিরর্থক, এই কথাটা বলছে। ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু একুয়ার ভার্চু। দেখো এর আগে দেখো সক্রেটিস কি বলে গেছে। সক্রেটিস বলে গেছে সদ্গুণই জ্ঞান। এটার ইংলিশ তুমি যদি করো, এটা হয় এরকম দাঁড়ায়, ভার্চু ইজ নলেজ। ছোট্ট এতটুকু কথা বলে গেছে সক্রেটিস, কিন্তু সেম এইটার মতোই কথাটা একটু এলাবোরেট করছে। কে বলছে? প্লেটো। সে বলছে ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু একুয়ার ভার্চু। হ্যাঁ, সদ্গুণী জ্ঞান, কিন্তু শিক্ষাই হচ্ছে এই জ্ঞান বা এই সদ্গুণ অর্জন করার একটা পন্থা। তিনি একটু বড় করে বলছে। তাহলে এই ভার্চু নলেজ দেখেই তুমি সক্রেটিস দিয়ে দিও না, আসলে অ্যাকচুয়াল কোনটা কি একটু মাথায় রেখো। তাহলে ভাই কথা ক্লিয়ার। প্লেটো কার শিষ্য? সক্রেটিসের শিষ্য। সক্রেটিসের শিষ্যের নাম কি? প্লেটো। আচ্ছা, প্লেটোর গুরুর নাম কি? সক্রেটিস। এইভাবে একটু ভালো করে পড়ে রাখো, আর তার এই জিনিসগুলো একটু আমরা যদি দেখি আমাদের কমন পড়বে। এইবার চলে আসি অ্যারিস্টটলকে নিয়ে আমরা কথা বলবো। ঠিক তেমনই প্লেটোর বাসায় যেমন সক্রেটিস ছিল, আবার প্লেটো আবার কার বাসার গৃহশিক্ষক ছিল? এই অ্যারিস্টটলের বাসায়। তার মানে প্লেটো যেহেতু অ্যারিস্টটলের গৃহশিক্ষক ছিল, অ্যারিস্টটলের বাসায় থাকছে, লজিং থাকছে, অ্যারিস্টটলকে পড়াইছে, তাহলে অ্যারিস্টটলের গুরুকে? প্লেটো। তাহলে কি দাঁড়াইলো? সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। আবার আমি যদি উল্টে বলি, অ্যারিস্টটলের গুরু হচ্ছে প্লেটো, প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস, তাই হয়। ক্লিয়ার? তাহলে এই অ্যারিস্টটল, এই মিয়া রাষ্ট্রবিজ্ঞানের জনক, এই একই মিয়া প্রাণীবিদ্যার জনক, জীববিজ্ঞানের জনক, যুক্তিবিদ্যার জনক, নীতিবিদ্যার জনক। তুমি চিন্তা করে দেখো, একটা মানুষের মধ্যে কত
জ্ঞান চর্চার আগ্রহ থাকলে বা কত জ্ঞান চর্চা তিনি সফল হয়ে থাকলে তিনি এতগুলো শাস্ত্রের, এবং বলা যায় বর্তমান পৃথিবীতে এই শাস্ত্রগুলো ছাড়া বর্তমান অর্থব্যবস্থা পৃথিবী প্রায় অচল, এই সবগুলোর জনক হচ্ছে এই অ্যারিস্টটল। চিন্তা করে দেখো, বিখ্যাত গ্রিক দার্শনিক, তিনি পরীক্ষা স্তরে রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল, তারপর যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল, নীতিবিদ্যার জনককে অ্যারিস্টটল, জীববিদ্যার জনককে অ্যারিস্টটল। এগুলো আমরা উত্তর করতে পারবো। এবং আমরা যেমন দেখেছি প্লেটোর একটা প্রতিষ্ঠান ছিল, যেমন আমার প্রতিষ্ঠানের নাম কি, জিকে ইউ টু। আমি একটা ধরো একটা প্রতিষ্ঠান খুললাম, জিকে ইউ টু, সাধারণ জ্ঞান পড়ায়, আমার একটা প্রতিষ্ঠান না, ঠিক আছে? 100 বছর পর যদিও আমাকে নিয়ে কেউ এটা বলবে না যে নাবিল ভাইয়ের প্রতিষ্ঠানের নাম কি, জিকে ইউ টু, আসবে না। কিন্তু এই প্লেটোর যে প্রতিষ্ঠান ছিল, আমরা একটু আগে দেখেছি, তোমরা একটু কমেন্ট করে জানাও তো সেটার নাম কি ছিল। প্লেটোর প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান ছিল সেটার নাম কি, একটু তোমরা কমেন্ট করো, দেখতে চাই যদি ক্লাসটা বুঝে থাকো। আর যদি ক্লাসের বসে ওই দিক অন্য কারোর কথা ভাবো, প্রিয়তমের কথা ভাবো, ঈদে কাকে কি গিফট করছো, কাকে নিয়ে ঘুরতে গেছো, এগুলো ভাবো, তাহলে পারবা না। যদি ভাইয়ের কথা মনে থাকে, যদি মনে রাখতে পারো, তাহলে তুমি বলতে পারবা। দেখি কে বলতে পারো, আমাকে বলো যে প্লেটোর 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 এই বাচ্চাগুলো বল, দেখি দেখি কে আগে সবার আগে উত্তর করে। নাদিয়া জাহান উত্তর করছে, মাহাজাবিন উত্তর করছে, আলহামদুলিল্লাহ উত্তর সঠিক। মনি উত্তর করছে। হ্যাঁ, বাকিগুলো একটু স্বর্ণা দেখবো একটু পরে। একাডেমিয়া। ঠিক তেমনি অ্যারিস্টটলের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটলের প্রতিষ্ঠান। এরপর তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স। তাহলে প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স, প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স, এই দুইটা বই তোমরা একটু কাইন্ডলি মুখস্থ করে পরীক্ষা কমন করতে পারে। এখন অ্যারিস্টটলের পিতা হচ্ছে নিকোম্যাকাস। আমরা জানি নিকোম্যাকাস মেসিডোনিয়ার রাজা, এই যে অ্যামিনটাসের রাজসভায় চিকিৎসক ছিলেন। এটা অত ইম্পর্টেন্ট না, বাট তার গ্রন্থের নাম, তার প্রতিষ্ঠানের নাম ইম্পর্টেন্ট। এখন আরেকটা তোমাদের জিনিস আমি দেখাই, এটা হচ্ছে সুবর্ণ মধ্যক এর প্রবর্তক বা গোল্ডেন মিন। মাথায় রেখো, সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিনের জনকও কিন্তু কে, এই অ্যারিস্টটল। এটার মানে কি, খায় নাকি মাথায় দেয়? তোমাদের একটু আমি দেখাই, আমার যদিও স্লাইড এটা উঠাইনি, আমি তোমাদেরকে দেখো 1 সেকেন্ডে দেখাচ্ছি। আমি গেলাম আমার জিমেইলে যাওয়ার পর এই ছবিটা আমি তোমাদেরকে দেখাই, তোমরা বুঝবা। একটু কাইন্ডলি খেয়াল করো। আচ্ছা, এই পিকচারটা দিকে তোমরা একটু তাকাও। তোমরা যদি এই পিকচারটা দিকে তাকাও, তোমরা কি দেখতে পাচ্ছ? গোল্ডেন মিন নিয়ে আমি কথা বলি, বা সুবর্ণ মধ্যক। ভাইয়া সুবর্ণ মধ্যক মানে আমি তোমাকে একটু বুঝাই, সিম্পল ব্যাপার। এইদিকে খুবই কঠিন জিনিস, এইদিকে খুবই সহজ জিনিস, দুইটাই না, দুইটার মাঝামাঝি থাকা। এইদিকে খুবই খারাপ জিনিস, এইদিকে খুব ভালো জিনিস, না বেশি খারাপ না বেশি ভালো, মধ্যপন্থী। এটাকে বলা হয় সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন। এইটার জনক কিন্তু কে, তোমার এই অ্যারিস্টটল। একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝাই, আমি এই উদাহরণটা নিব। একটা হচ্ছে কাওয়ার্ডাইস। কাওয়ার্ডাইস মানে তুমি অত্যন্ত ভীতু। এর বিপরীতে, কাওয়ার্ডাইসের বিপরীতে হচ্ছে তুমি রেকলেস, কোনো ভয় নাই, গাড়ি টাড়ি এমনি এমনি চালাইতেছো, রেকলেসনেস, তোমার মাঝখানে কোনো ভয় নাই। ভালো জিনিসের ভয় পাও না, খারাপ জিনিসের ভয় পাও না। ভয় পাওয়া কিন্তু জীবনে উচিত। তুমি একটা বিল্ডিং থেকে দেখে একটু ভয় পাওয়া সামনে না ঝুঁকলেই তো তুমি পড়বা না, ভয় পাওয়া তো উচিত আছে। তাইলে একদিকে হচ্ছে একদম ভীতু, আরেকদিকে হচ্ছে অনেক বেশি সাহস, যেটাও ঠিক না। এই দুইটার মাঝামাঝি হচ্ছে কারেজ, সাহসী। দরকারে সাহসী, ভালো কাজে সাহসী, যতটুকু দরকার ততটুকুই। খুব রেকলেসনেসও দরকার নাই সাহসী হইয়া। ধরো তুমি বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা দেখলো পাকিস্তানি হানাদারের বাহিনীরা আমাদের দিকে এগিয়ে আসছে, রাগে দুঃখে গুলি করা শুরু করে দিলাম, এটা জেনে যে আমি এখন গুলি করলে আমার যারা সৈন্য আছে সবাই মারা যাবে। এর চেয়ে কি এইটা ভালো না? ওদের দুর্বল সময় আমি একটু সাহস দেখা গিয়ে আক্রমণ করলাম, ওই সাহসটাই তো ইম্পর্টেন্ট। তাহলে খুব রেকলেসনেস হয়ে আবেগ দিয়ে কোনো দরকার নাই। তাহলে এই যে মাঝামাঝি যে সিদ্ধান্তটা, এটাকে গোল্ডেন মিন বলা হয়, যার বাংলা সুবর্ণ মধ্যক। এইটার জনকও কিন্তু কে, তোমার এই অ্যারিস্টটল। সো তোমাদেরকে একটু গ্রাফ দিয়ে দেখাই দিলাম। সো এই সুবর্ণ মধ্যকের কিছু এখানে জিনিস আছে। ওকে, সো আশা করি তোমরা এবার উদাহরণ দিয়ে বোঝানোর কারণে তোমরা হয়তো বুঝে গিয়েছো যে সুবর্ণ মধ্যক আসলে কি, খায় নাকি মাথায় দেয়, নাকি জিনিসটা কি। আমাদেরও সুবর্ণ মধ্যক গ্রহণ করতে হবে। ক্লিয়ার? আমার কথা কি একদম ক্লিয়ার? পুরা একদম জলবৎ তরলং কিনা, বলো ক্লিয়ার কিনা? তোমরা অনেকেই আমার পিছনে পুরো আমার জামা কাপড়, ভাই ব্রাদার সবাইকে দেখতে পাচ্ছ, ভাবতেছো এইরকম পরিবেশ কেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বা যাই বলি, এই মাস পরে আমরা নতুন বাসা নিচ্ছি এবং আমার নিজস্ব একটা স্টুডিও থাকবে, ভালো সেট আপ থাকবে এবং সব কিছু মিলে তোমাদের জন্য ভালো কিছু আসতে যাচ্ছে।
এবং যারা এসি 24-25 ব্যাচ, তোমাদের জন্য সুখবর, আজকে সারাটা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেটেছে, প্রায় অনেকটা সময় শ্যুট করছি তোমাদের জন্য। যারা 24 ব্যাচ, তোমাদের টেস্টের পরে 2 মাসে কিভাবে এইচএসসির প্রিপারেশন নিবা, কিংবা সৃজনশীল কিভাবে ভালো লিখে 10-এ 10 পাওয়া যায়, 2 ঘন্টা 30 মিনিটে 7টা সৃজনশীল লেখাকে আসলে সম্ভব কিনা, কিভাবে লিখলে লেখা যায়, তোমাদের এই টিপস নিয়ে যত ভিডিও আছে, সামনে আরও চমক চমক ভিডিও আমি করার চেষ্টা করেছি। আগামীকাল থেকে একটা একটা করে প্রতিদিন তোমার ভিডিও পাবা। এই জিকে ইউটিউব পেজে যারা থাকবা, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা যুক্ত থাকবা, প্রত্যেকদিন ভিডিও পেতে থাকবে এখন ইনশাল্লাহ। ভালো হয়েছে কিনা আমাকে জানাও তোমরা। সো নতুন সেট আপ, তোমাদের জন্য পর্যাপ্ত ভিডিও সব কিছু নিয়েই হাজির হচ্ছি। সো এটা একটা ভালো খবর তোমাদের জন্য, রাইট? ওকে, এবার সুবর্ণ মধ্য ক্লিয়ার। এইবার তার বিখ্যাত উক্তিগুলো আমরা একটু দেখি। আমরা অ্যারিস্টটলের উক্তিগুলো, দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নাই। বন্ধু বান্ধব না থাকলে তুমি দুর্ভাগ্যবান, এটা কে বলছে? অ্যারিস্টটল। আবার খুব বন্ধু আছে, সে তোমার খারাপ চায় গোপনে গোপনে, সেটাও কিন্তু ভালো না, রাইট? শিক্ষার মূল তেতো হলেও ফল ভীষণ মিষ্টি। শিক্ষা গ্রহণ করতে গিয়ে আমরা এখন কি করতেছি? পিতামাতা টাকা নষ্ট করতেছি মনে হচ্ছে অনেকটা সময়, বা হয়তো অনেক সময় কোথাও চান্স না পেয়ে একটু একটু হতাশ, অনেক স্ট্রাগলের মধ্যে যাইতে হইতেছে, বাস্তবতা। কিন্তু এটা যখন তুমি স্ট্রাগলের শেষে যখন একটা ভালো ফল পাবা, চাকরি পাবা, উচ্চশিক্ষার জন্য যাবা, সবাই তোমাকে নিয়ে প্রশংসা করবে, জ্ঞানী হবা, সবার থেকে একটু আলাদা হবা, তখন কিন্তু তোমার ভালো লাগবে। এটা বলছে তিনি। শান্তিতে বসবাস করার জন্যই আমরা যুদ্ধে লিপ্ত হই। চিন্তা করো, যুদ্ধ করার মাধ্যমে কিন্তু আমরা চাই একটা সমাধান হোক, আমরা আমার স্বজাতিরা ভালো থাকুক। বৃদ্ধ বয়সের শেষ রুজিই হলো শিক্ষক। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, তার বিখ্যাত উক্তি, এবং এখান থেকে বারবার প্রশ্ন আসে। আইন হলো পক্ষপাতহীন যুক্তি, এটা থেকে প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো এই দুইটা উক্তি একটু ভালো করে পড়বা, বাকিগুলো একটু ভালো করে দেখবা। আসবে না আমি এমন বলতেছি না, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে প্রশ্ন আসে বেশি বেশি। সো এগুলো একটু দেখবা, তাহলে কিন্তু তোমরা এখান থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বাংলাও নিব ইনশাল্লাহ, বাংলা ক্লাসও নিব। আগামীকাল তোমাদের হয়তো কোনো বাংলা ক্লাস থাকতে পারে এই পেজে, একটা একটা করে বাংলা ক্লাস নিব। আমি বাংলা কেমন পড়াই আমি জানি না, যদি খারাপ পড়াই তাহলে তো নিব না। কেমন পড়াই তোমরা একটু বলতে পারো, যদি ভালো পড়াই তাহলে নিব, বা এইভাবে পড়ান ভাইয়া, এইটা এইভাবে রাখেন, তোমাদের পরামর্শ নিয়েই পড়াবো ইনশাল্লাহ। কিন্তু আমার পেইড ব্যাচে যারা যুক্ত হয়েছে, আমি ফ্রি লাইভ ক্লাস তো না করাইতে পারি, কিন্তু পেইড ব্যাচে যারা জিকে কোর্সের জন্য অ্যাড হয়েছে, তারা বাংলা, পরিনীতি, ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান বা গ্রুপের সাবজেক্টগুলো বা আইসিটি সাবজেক্ট কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, একাডেমিক সাবজেক্টের ক্লাসও পেয়ে যাচ্ছ তোমরা এই জিকে কোর্সে। তাহলে তোমরা কেন অ্যাড হচ্ছ না? এবং এখন কিন্তু অফার চলছে, এখন কিন্তু তোমরা অফারটা চলছে, তোমরা মিস করো না। যারা প্রি অ্যাডমিশন জিকে ব্যাচে যুক্ত হতে চাও, অলরেডি ডিসিশন নিয়ে ফেলছো, আজকে কালকের মধ্যে যুক্ত যদি না হও, পরে কিন্তু তোমাদের আরও অনেক টাকা গুনতে হবে। সো আমি এটা পরে বলবো, আজকে ক্লাসে পর আগে পড়াইনি তোমাদের। আচ্ছা, এইবার অ্যারিস্টটলের শিষ্য নাম কি? আলেকজান্ডার দ্য গ্রেট, যার নাম আমরা শুনেছি, জগৎ বিখ্যাত। তিনি ভারত আক্রমণ করেছিলেন, এবং একটা কথা বলা আছে যে, তুমি দেখতে পাচ্ছ যে টলেমি যে মানচিত্র রেখেছিলেন, সেই মানচিত্র অনুযায়ী তিনি কিন্তু তার মৃত্যুর আগে পৃথিবীর অনেকাংশ জয় করেছিলেন। এই আলেকজান্ডার আবার অ্যারিস্টটলের শিষ্য। তাহলে কি দাঁড়াইলো এখানে? কয়েকটা ব্যাপার দাঁড়াইলো। সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য আলেকজান্ডার। এই 4টা বিষয়, কে কার গুরু শিষ্য, এটা থেকে প্রশ্ন আসে। তাই এটা মনে রাখার অনেক শর্ট টেকনিকটা তোমরা অনেকেই জানো, যদি জেনে থাকো কমেন্ট করে দাও। তবে একটা পানি তোমরা হয়তো খাইছো, পানিটার নাম হচ্ছে স্পা। এখন ক্লাস করার দিকে পানিরও প্রচার হয়ে যাচ্ছে। স্পা আমাকে অবশ্যই করা উচিত ছিল, স্পন্সর করা উচিত ছিল। যদি স্পা স্পন্সর করে নাই, খুবই দুঃখিত। কেউ স্পার খবর পেলে আমাকে জানাই দিও। তোমরা অনেকেই জানো, একটু লিখে দাও। যেমন আমি যদি লিখি SPA স্পা, এইটার নাম শুনছো, স্পা একটা পানির নাম তোমরা শুনছো। এই স্পা দিয়ে মনে রাখতে পারবা গ্রিক দার্শনিক কে কার গুরু শিষ্য। সক্রেটিসের শিষ্য নাম হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য নাম হচ্ছে অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের শিষ্য নাম হচ্ছে আলেকজান্ডার। ঠিক তেমনি উল্টাইলে আলেকজান্ডারের গুরুর নাম হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের গুরুর নাম হচ্ছে প্লেটো, প্লেটোর গুরুর নাম হচ্ছে সক্রেটিস। তোমরা এই কে কার গুরু, কে কার শিষ্য, এই স্পা এটা দিয়ে মনে রাখতে পারবা। তবে এখানে একটা ইনফরমেশন আমাদের মিসিং থাকে। এই অ্যারিস্টটলের শিষ্য একজন যদি আলেকজান্ডার হয়ে থাকে, এর পাশাপাশি আরেকজন শিষ্য ছিল যার নাম হচ্ছে থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাস কিন্তু তোমার মূলত এই অ্যারিস্টটলের শিষ্য ছিলেন। তবে আমরা আলেকজান্ডারকে একটু ভালো করে জানি, এটাই সবার সামনে সয়লাভ। থিওফ্রাস্টাসের নামটা আমরা জানি না। সো স্পা দিয়ে তোমরা মনে রাখতে পারবা এই শর্ট টেকনিকে, এটা থেকে প্রশ্ন আসে, অলরেডি আমরা দেখেছি, না আসলে আমি বলতাম না। তাই প্লিজ স্পাটা মনে রাখলে তোমার কিন্তু শর্টকাটে এটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার 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 ডান। এই যে কক্সবাজারে স্পা পানির কোম্পানিতে জব করে কিন্তু সাইফুল, তুমি আমাকে স্পন্সরটা নিয়ে দিও ভাইয়া।
একজন লেখছে ভাই আমি এসএসসি 24 মেডি এবং ভার্সিটি অ্যাসপাইরেন্ট, সে মেডিকেলও দিবে ভার্সিটিও দিবে, এসএসসির পর আমাদের এই জিকে কোর্সে ভর্তি হওয়া যাবে না? দেখো এইচএসসির পর 24 ব্যাচ যারা রয়েছে তোমাদের পরও যে কোর্সে অ্যাড হতে পারবা, তখন কোর্সের প্রায় চলে যাবে প্রায়, ক্লাস কিন্তু আরও আছে, ক্লাস শেষ হয় নাই, 2000 টাকার মতো, আমি শিওর না, 2000 টাকা এক। দ্বিতীয়ত এখন সপ্তাহে শুধু 2 দিন ক্লাস হয়, শুক্র মঙ্গলবার ক্লাস হয় 1 ঘন্টা করে 2 ঘন্টা, সপ্তাহে এত ঘন্টার মাঝখানে 2 ঘন্টা দিলে তুমি আগায় থাকতেছো, তাই এখন অ্যাড হওয়া যৌক্তিক। প্লাস এখন এই কোর্সে অ্যাড হলে বাংলা, আইসিটি, পরিণীতি, অর্থনীতি, ভূগোল, যারা আর্টসে রয়েছে সাবজেক্টগুলো লাগবে পেয়ে যাচ্ছ এর পাশাপাশি একাডেমিক সাবজেক্টগুলো। এবং মোরওভার তুমি এখন থেকে প্রিপারেশন নিলে অনেকের চাগায় থাকবা, যারা আগে প্রিপারেশন নেয় তাদের বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি অ্যাডমিশন সময় আসে এগুলো তোমার চোখে মুখে আগুন দেখবা যে এগুলো শেষ করতে পারছো না, সময় 2-3 মাস, তারাওরা এই মোটিভেশন দেয়, এইটা বলে শেষ, রেজাল্ট খারাপ, অনেক খারাপ অবস্থা। বাট এখন শেষ করে রাখলে ওই সময় প্রেশার লাগবে না। তাই যারা এখন অ্যাড হয়ে গেছে আলহামদুলিল্লাহ 400-র মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, আনইমাজিনেবল, আমি বিশ্বাস করতে পারি না তোমরা অ্যাড হয়ে গেছো, তোমরা কিন্তু এগিয়ে থাকবা। এখন কিন্তু ডিসকাউন্টে অ্যাড হতে পারছো, সো কেউ মিস করো না, 2 দিন পরে 1 সপ্তাহ পরে কোর্সের প্রাইস আরও বেড়ে যাচ্ছে, এখন যেটা আছে সেটা নিয়ে একটু পরে কথা বলবো, আগে ক্লাসটা করো, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আচ্ছা ডান ওকে। তাহলে দেখো এই আলেকজান্ডার গ্রেট নিয়ে একটু কথা বলি, যিনি কিনা মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপসের পুত্র, পৃথিবী ইতিহাসে অন্যতম সফল সামরিক প্রধান। মাথায় রেখো পিতার মৃত্যুর পর মাত্র 20 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তিনি তৃতীয় আলেকজান্ডার বা মেসিডোনিয়ার রাজা হিসেবে পরিচিত। টলেমির মানচিত্র অনুযায়ী তিনি পৃথিবীর প্রায় অনেকাংশ জয় করেছিলেন। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এইটা, তিনি 327 অব্দে তিনি ভারত আক্রমণ করেন। 327 অব্দে ভারত আক্রমণ করেন। আসতে পারে যে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন। ব্যাবিলনে তার সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন। রোগাক্রান্ত হয়ে মাত্র 32 বছর বয়সে 323 খ্রিস্টপূর্বে তিনি মারা যান। এবং বলা যায় এত পৃথিবী যিনি জয় করেছিলেন তিনি ভারতবর্ষের একটা মশার কামড়ে মারা গেছেন। তাকে হাজার হাজার সৈন্য, হাজার হাজার সৈনিক, হাজার হাজার বীর তাকে মারতে পারে নাই। এই ভারতের মশা এত খারাপ, ভারতীয় উপমহাদেশের ম্যালেরিয়ার কারণে তিনি মারা গিয়েছিলেন। চিন্তা করো, ম্যালেরিয়ায় মারা গেছে একটা মশার কামড়ে। তিনি হচ্ছেন আমাদের দ্য গ্রেটেস্ট অন আর্থ আলেকজান্ডার। সো আলেকজান্ডার নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার ওকে, ডান। আর যারা এসএসসি 25 রয়েছে তোমরা যুক্ত হয়ে যাও স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলে আমি তোমাদের একটু একটু করে গড়ে তুলবো ডেফিনেটলি। এইবার গ্রিসের আরও অনেক দার্শনিক রয়েছেন। আমরা হেরোডোটাসের কথা জানলাম, তিনি ইতিহাসের জনক, তার বইয়ের নাম দ্য হিস্ট্রি ইজ খুবই ইম্পর্টেন্ট। আমরা মহাকবি হোমারের কথা জানলাম, তুমি গুগল সার্চ দিলে হোমারকে দেখতে পাবা। তিনি গ্রিক একজন মহাকবি, গ্রিসের একজন অন্ধ কবি ছিলেন তিনি, মাথায় রাখবা। এবং তার ইলিয়াড ওডিসি, মাথায় রাখবা, ইলিয়াড ওডিসি এই দুইটা বই হচ্ছে তার মহাকাব্য। আসতে পারে নিচের কোন দুইটা মহাকাব্য বা কোনটা মহাকাব্য? ইলিয়াড ওডিসি কে লিখছে? হোমার কোন দেশের দার্শনিক? গ্রিস। কোন গ্রিস মহাকবি একজন অন্ধ কবি ছিলেন? হোমার। নিচের কোন বইটি হোমারের নয়? হোমারের। নানানভাবে প্রশ্ন আসতে পারে, ঘুরায় ফিরায় পড়বা। তাহলে এই দুইটা বই না মাথায় রাখবা। আমি হলপ করে বলতে পারি আজকের এই কথাটা যদি মাথায় রাখো, অ্যাডমিশনে যদি পরীক্ষার প্রশ্ন চলে আসে দেখবে এগুলো উত্তর করতে পারবা। এরপর আমরা জানবো থেলেস, অ্যাসকাইলাস এবং সফোক্লিসকে নিয়ে, খুব ইম্পর্টেন্ট। তিনি প্রথম দিকের বিখ্যাত দার্শনিক ছিলেন, থেলেস যাই বলি। প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ কিন্তু তিনি ব্যাখ্যা করেন। গ্রিসের যুক্তিবাদী দার্শনিক, মাথায় রাখবা গ্রিসের এই এলেনটা ইম্পর্টেন্ট, আসতে পারে নিচের কে? গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের কিন্তু সোফিস্ট বলা হয়। সোফিস্ট। তাহলে গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের সোফিস্ট বলা হয়, এর মধ্যে একজন কিন্তু এই থেলেস। এরপর অ্যাসকাইলাসের নাম আমরা জানি, গ্রিসের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার। কিন্তু অ্যাসকাইলাস, এবং তার বিখ্যাত দুটি নাটক হচ্ছে প্রমিথিউস বাউন্ড ও আগামেমনন। এই যে আগামেমনন যেটা রয়েছে, খুবই মাথায় রেখো, কার কোন বই, কার কোন মহাকাব্য, কার কোন নাটক প্রশ্ন চলে আসতে পারে। তাহলে গ্রিসের বিখ্যাত নাট্যকার কিন্তু এই অ্যাসকাইলাস। তার দুইটা বিখ্যাত নাটক হচ্ছে এই আগামেমনন আর প্রমিথিউস বাউন্ড। এটা তার নাট্যকার। অ্যাসকাইলাস কি? একজন নাট্যকার। অ্যাসকাইলাস কি? নাট্যকার। কোন দেশের? গ্রিসের। এই প্রমিথিউস বাউন্ড এটা কি? এটা নাটক। প্রমিথিউস বাউন্ড কি? নাটক। কার নাটক? অ্যাসকাইলাসের। কোন দেশের নাটক? গ্রিসের। নানানভাবে কিন্তু আসতে পারে। এরপর সফোক্লিস, জনপ্রিয় দুটি নাটক হলো এই যে আন্তিগোনো ও ইলেকট্রা। তার বিখ্যাত ট্র্যাজেডি নাটক হলো রাজা ইডিপাস। এটা মাথায় রেখো, বেশি ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলো কিন্তু দাগাই দিই। তিনি গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার এবং 100টিরও বেশি নাটক তিনি করেছিলেন। সেই ব্যক্তির নাম কিন্তু সফোক্লিস। এই সফোক্লিস কিন্তু 100টির বেশি নাটক রচনা করেছিলেন এবং তার বিখ্যাত ট্র্যাজেডি নাটক রাজা ইডিপাস আমি যাই বলি। ক্লিয়ার? ওকে। সো এইগুলো একটু মাথায় রাখলে কিন্তু আমাদের এখান থেকে কমন পড়লে আমরা উত্তর করতে পারবো ইনশাআল্লাহ।
এই যে কামেয়া প্রসাদ রায় প্রশ্ন করেছো 326 মারা গেলে 323 মারা গেলে 327 অব্দে ভারত আক্রমণ করলো কিভাবে? দেখো এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব কি? আমরা যীশু খ্রিস্টের নাম শুনছি, খ্রিস্টান ধর্ম বা আমাদের মুসলমান ধর্মের সাথে তিনি জড়িত, বা আব্রাহামিক যেই রিলিজনগুলো আছে, আব্রাহামিক যে ধর্মগুলো আছে সেখানে আমরা যীশু খ্রিস্ট বলি বা নামটা ইম্পর্টেন্ট। ওনার জন্মের উপর বেস করেই কিন্তু তোমার এই খ্রিস্ট বা খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব বা এই খ্রিস্টের বা এই সালটা ধরা হয়। এখন তার জন্মের পূর্বে থেকে একটা সময় ছিল, তার পরে, তার জন্মের পূর্বের সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্ব, তার জন্মের পরের সময়টাকে বলা হয় খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ বলতে দেখো খ্রিস্টাব্দ মানে কি, ধরো আমি যদি ধরলাম, আমি তোমাকে বোঝাই দিই, খ্রিস্টাব্দ 0 থেকে যাবে 1 2 3 4 5 6, যদি বলি আমি ধরো তুমি 5 খ্রিস্টাব্দ জন্মাইলা, তাহলে যীশু খ্রিস্ট যেদিন জন্মাইছে তার 5 বছর পরে তুমি জন্মাইছো। খেয়াল করো, ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে এটা তো কোনো প্যারা নাই, খ্রিস্টাব্দ নিয়ে কোনো প্যারা নাই। এবার খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব কি উল্টায় যাবে, ধরো এখানে 0, এর আগে ধরো এখানে 1, এদিকে 2 3 4, এই 4 কিন্তু আগের ঘটনা। ক্লিয়ার? তাহলে এখানে তুমি প্রশ্ন করছো কি, তুমি প্রশ্ন করছো 323 মারা গেলে 327 ভারত আক্রমণ করলো কিভাবে? তাহলে তার জন্ম, এই যে যীশু খ্রিস্টের জন্মের এই 327 তিনি ভারত আক্রমণ করছে, তারপর 323 এর পরের সময় তিনি মারা গেছে, আস্তে আস্তে পরে পরে কিন্তু এই শূন্যতে আসছে, এর জন্মের পর থেকে কিন্তু আবার নতুন সাল শুরু হয়েছে। কথা ক্লিয়ার? যীশু খ্রিস্টের জন্মের 327 বছর পূর্বে আক্রমণ করছে, 327 আগের ঘটনা, তারপরে একটু পরের ঘটনায় কিন্তু 323 হয়। কথা কি এবার কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার কিনা বলো, এবার কি ক্লিয়ার কিনা বলো? খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ আমাদের বুঝতে হবে, বিসি, বিফোর ক্রাইস্ট, ঠিক আছে? এন্নো ডোমিনি, এগুলো আসলে আর একটু ব্রডলি বোঝার বিষয়, বাট তোমাদেরকে শর্টকাট একটু বুঝাইলাম। খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব আমি বুঝি না, আমি কি কনসেপ্ট বুঝাইতে পারছি কিনা? কনসেপ্ট না বুঝলে আমাকে আবার বলো, আমি আবার ক্লিয়ার করবো, আমি 100 বার রাজি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে, না বুঝলে আমাকে বলো, বলো 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 বলো, না বুঝতে থাকলে বলো ভাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কথা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার, আচ্ছা, থ্যাংক ইউ। না বুঝলে আমাকে বলবা, পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, সমস্যা নাই, বলে আমি বুঝাই দিতে পারলে ভালো লাগে। আচ্ছা, এইবার সরাসরি আমরা চলে যাব গ্রিক সভ্যতায়। গ্রিক সভ্যতা নিয়ে আমাদের জানতে হবে, কারণ সভ্যতা আমি কিন্তু আমাদের, এই দেখো যারা পেইড ব্যাচে নাই, তোমরা কি মিস করেছো একটু খেয়াল করে দেখো। আমি পেইড ব্যাচে সভ্যতা, তারপর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই ভেঙে ভেঙে পড়াইছি না তোমাদের। পড়ানোর পর আজকে পেইড ব্যাচে তোমাদের এই গ্রিক সভ্যতা পড়ানোর কথা ছিল, কিন্তু আমি ফ্রি ক্লাস দিলাম যাতে করে বাকি যারা অ্যাড হতে চায় ওরা একটু বুঝতে পারে যে ভাইয়া ক্লাসেই মুখস্থ করে দেয় কি কি দিচ্ছে, এবং পরীক্ষা নিচ্ছে ক্লাসের পরপর কি কি দিচ্ছে একটু পরে বলবো, তার আগে দেখো তো এরই সুবাদে কিন্তু আজকে গ্রিক সভ্যতাটা পড়াবো। তো ওরা কিন্তু আগের অনেক কিছু জানে, তো তোমরা এখন অনেক কিছু বুঝবা না হয়তো, সভ্যতা কি, কেন আসছে, কোন শব্দ থেকে আসছে, কি শব্দ কোন থেকে প্রশ্ন আসে কি, তাও একটু কন্টিনিউ করো। আজকে ক্লাসের পরে যুক্ত যারা হওয়ার হয়ে যেও, তুমি বেশি দেরি করো নাই, এখন অনেক সুযোগ আছে, ক্লাসগুলো মাত্র 1 ঘন্টা, যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি গ্রুপে একদম পিন করে সাজানো আছে, তুমি 3-4 দিনে ক্লাসগুলো করে ফেলতে পারবা রেকর্ডেড, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি একটু বুঝাই। ভাইয়া এটা আমি বুঝেছি, পেইড ব্যাচেও বলেছিলেন, থ্যাংক ইউ ভাইয়া। পেইড ব্যাচে 11টা ক্লাস নিতে চাইছিলেন, তো কি করবে, একটু দীপ কুমার একটু ওয়েট করো, আমি ক্লাসটা একটু ওদেরকে ডান করি, তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে, ঠিক আছে? আমি লাইভে যাব। এইবার গ্রিক সভ্যতা, সাগর তীরবর্তী সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। আমরা গ্রিস, যে সাগর, আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর ও এজিয়ান সাগর, এই এজিয়ান সাগর কিন্তু তোমার গ্রিস আর এশিয়ার মাইনর অঞ্চলকে পৃথক করেছে। ভূমধ্য সাগর আমরা দেখেছি, বা আড্রিয়াটিক সাগর। ক্লিয়ার? আচ্ছা, গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান বা সাগরীয় সভ্যতা বলা হয়। কেন বলা হয় একটু খেয়াল করো, দেখো এই দেখো, এটা হচ্ছে প্রাচীন গ্রিস, এদিকে এজিয়ান সাগর, ভূমধ্য সাগর, দেখতে পাচ্ছ, এই যে তুমি দেখতে পাচ্ছ এই সাগরের আশেপাশে গ্রিস বা গ্রিক সভ্যতাটা গড়ে উঠছে, বা এদিকে মেসিডোনিয়া আছে। তাহলে এটা কি সাগর তীরবর্তী একটা দেশটা, সাগর তীরবর্তী একটা ইয়ে না, আমরা ম্যাপ দেখলে কিন্তু বুঝি, এটা আমাদের মুখস্থ করতে হয় না। তো যেটা হয়েছে, তাহলে গ্রিক সভ্যতা যদি পরীক্ষা আসছে যে ওশেনিয়ান, ওশেন মানেই তো তোমার সাগর, ওশেনিয়ান সভ্যতা বা সাগরীয় সভ্যতা বলা হয় কোনটাকে, গ্রিক সভ্যতাকে। অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, গ্রিসের তুমি দেখতে পাচ্ছ গ্রিসের মধ্যে এইটা হচ্ছে তোমার স্পার্টা,
এটা হচ্ছে তোমার এই যে অ্যাথেন্স, এই অ্যাথেন্স ও স্পার্টার মাঝখানে কিন্তু যুদ্ধ হয়েছিল, সেগুলো আমি একটু পরে বলবো। তো এই যে অ্যাথেন্স দেখতে পাচ্ছ, এই অ্যাথেন্সটাকে দেখতে পাচ্ছ, গ্রিসের এই অ্যাথেন্স জায়গাটা দেখতে পাচ্ছ, এই অ্যাথেন্সটাই কিন্তু তোমার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, সবচেয়ে প্রাচীন গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু এই অ্যাথেন্স। নগর রাষ্ট্র ছিল তখন, আমরা জানি নগর রাষ্ট্র কি, জাতি রাষ্ট্র কি, সব কিন্তু পেট বেঁচে বলেছি, তোমরা মিস করেছো যারা ক্লাস এখন যুক্ত হলে পেট বেঁচে শুনতে পারবা। গ্রিক সভ্যতা সংস্কৃতি হচ্ছে হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি। এটা নিয়ে অনেক ডিপলি বলার আছে, পেট বেঁচে আমি এটা নিয়ে আরও বিস্তারিত বলবো। সো যদি আসে হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি কোন সভ্যতার অংশ? গ্রিক সভ্যতার। গ্রিক সভ্যতার সংসদ ছিল দুইটি, একটা ছিল, আমি বলি গ্রিক সভ্যতার দুটো সংসদ ছিল। এখন আমাদের যেমন জাতীয় সংসদ রয়েছে, সেই সংসদে যারা আমাদের এমপি বা মন্ত্রী তারাই কিন্তু বসে সিদ্ধান্ত নেয়। গ্রিক সভ্যতার দুইটা সংসদ ছিল এরকম, একটা ছিল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্রপক্ষের একটা সংসদ, আর একটা ছিল সাধারণ মানুষের সংসদ, ওইটা কিন্তু গ্রিসে ছিল, মাথায় রেখো। তারপর গোত্র প্রধানদের সংসদ হচ্ছে এরিওপেগাস, আর সাধারণ নাগরিকদের সংসদের নাম হচ্ছে একলেশিয়া। তাহলে এরিওপেগাস কি আসতে পারে? এরিওপেগাস কি একটা সংসদ, একলেশিয়া কি সংসদ, পরীক্ষা আসতে পারে। সাধারণ মানুষের সংসদের নাম ছিল কি? একলেশিয়া। একলেশিয়া কোন দেশের কোন সভ্যতার সংসদ? নানানভাবে প্রশ্ন আসতে পারে। তাইলে গোত্র প্রধানদের বা মেইন মানুষদের সংসদের নাম ছিল তোমার এই যে এরিওপেগাস, আর সাধারণ মানুষদের বা কমন পিপলদের যে সংসদ ছিল সেটি ছিল তোমার একলেশিয়া। একলেশিয়া, একলেশিয়া, একলেশিয়া। আচ্ছা, এইবার গ্রিক সভ্যতায় আমরা জানি যে একটা যুদ্ধ হয়েছিল, বিখ্যাত যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে পেলোপনেশিয়ান যুদ্ধ, পেলোপনেশীয় যুদ্ধ বলা হতো এটাকে। সো এই যে দেখতে পাচ্ছ গ্রিসের এই যে স্পার্টা আর এই অ্যাথেন্স, এই দুইটার মাঝখানে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, এটার নাম হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধ, ঠিক আছে। সো এই স্পার্টা গড়ে তুলে তোমার দেখো, খেয়াল করো, এই দেখতে পাচ্ছ গ্রিসের, দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এই দুইটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। যুদ্ধ হবে, যুদ্ধ লাগবে দুটা দেশের মাঝখানে, জোট হয়, যুদ্ধ হয়, মারামারি কাটাকাটি হয়, কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর মাঝখানে। দেখতে পাচ্ছ এই অ্যাথেন্স, তারা একটা জোট গঠন করেছিল, একটা দল গঠন করেছিল, যে দলকে বলা হয় ডেলিয়ান লীগ। কি বলা হয়? এই অ্যাথেন্সের একটা লীগকে বলা হয় ডেলিয়ান লীগ। আর এই স্পার্টার যে জোট গঠন করেছিল পেলোপনেশীয় লীগ। এই পেলোপনেশীয় লীগ আর ডেলিয়ান লীগের মাঝখানে যুদ্ধটা হয়েছিল। পরীক্ষা যদি আসে ডেলিয়ান লীগ কারা গঠন করেছিল? অ্যাথেন্সের মানুষ, ঠিক আছে। সো এগুলো একটু মাথায় রাখবা। তাহলে অ্যাথেন্স তৈরি করেছিল ডেলিয়ান লীগ, আর স্পার্টা হচ্ছে পেলোপনেশীয় লীগ। তাহলে দুইটা দল হয়ে গেছে। এইবার যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধ, বা 3বার হয়। এখানে কিন্তু তোমার অ্যাথেন্স পরাজয় হয়, এখানে কিন্তু অ্যাথেন্স হেরে যায়। অ্যাথেন্স হেরে যাওয়ার পর স্পার্টা জিতে যায়। এই স্পার্টার যিনি রাজা ছিলেন থিবস, তিনি কিন্তু তোমার শাসন ক্ষমতায় আসে। তারপর ফিলিপস আসে, ফিলিপসের পর তার পুত্র আসে কিন্তু আলেকজান্ডার। এই আলেকজান্ডার কিন্তু সারা পৃথিবী দখল করেছিল। সো এগুলো কিন্তু একটা ধারাবাহিকতা, ঠিক আছে। গ্রিসের শাসন ক্ষমতা বা শাসন ক্ষমতার যে উত্তরণ বা উত্থান বা শাসন ক্ষমতা যে ক্রমানুগতভাবে যে চলে গিয়েছে, সেখানে কিন্তু এদের নামগুলো চলে আসবে। ক্লিয়ার? এইবার গ্রিসের দেবদেবী, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, এবং এখান থেকে প্রশ্ন আসে। তারা গ্রিসের মানুষগুলা, তারা এক একজন এক এক প্রকৃতির উপাদান, এক এক কাজে এক একজনকে দেবতা মানত বা দেবী মানত। যেমন গ্রিকদের দেবদেবী ছিল 12 জন, মাথায় রেখে প্রশ্ন আসতে পারে। গ্রিকদের দেবদেবী কয়জন ছিল? 12টি দেবদেবী ছিল। ক্লিয়ার? এই তো একলেশিয়া। আলহামদুলিল্লাহ, আজ খুব হ্যাপি। নবম শ্রেণীর পোলাপান পড়াই খুব ভালো হয়েছে জীবনে। নাজিমউদ্দিন কিন্তু পোলাপান পড়াই কিন্তু এই টপিকগুলো ডান হয়ে গিয়েছে। নাজিম, তোমাকে থ্যাংক ইউ, তুমিও টিচার, বিগ হ্যাটস অফ ইউ ম্যান, থ্যাংক ইউ। খেয়াল করো, গ্রিকদের দেবদেবী ছিল কয়জন? 12 জন ছিল। গ্রিকদের মোট দেবদেবী ছিল 12 জন। এই 12 জনকে তারা গড মনে করতো, 12 জনের উপর তারা নির্ভরশীল ছিল, 12 জনেরও তারা পূজা করত। যেমন তাদের দেবতাদের মেইন দেবতা ছিল, একদম প্রধান দেবতা ছিল জিউস। এটা পরীক্ষা আসতে পারে, আমি দাগাই দিই কোনগুলো আসতে পারে। তাদের মেইন দেবতার নাম ছিল জিউস, সকল শক্তির আধার বলা হতো। এইবার হেরা একজন নারী ছিল, যিনি কিনা জিউসের স্ত্রী। তিনি কিনা বিবাহ টিকিয়ে রাখার দেবী। বর্তমান যে পরিমাণে বিবাহ ভাঙে, বিবাহ বিচ্ছেদ হয়, ঠিক আছে, এই হেরা হচ্ছে তোমার জিউসের স্ত্রী। হেরার দুইটা পরিচয়, একটা তার স্বতন্ত্র পরিচয়, তিনি কিন্তু বিবাহ টিকে রাখার একজন দেবী, আবার আরেকটা পরিচয়, তিনি কিন্তু জিউসের স্ত্রী। এইবার অ্যাথেনা, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাথেনাটা ইম্পর্টেন্ট, জিউসের কন্যা, এবং তিনি কিনা জ্ঞান বা প্রজ্ঞার দেবী, জ্ঞানের দেবী অ্যাথেনা, জ্ঞানের দেবী অ্যাথেনা বা প্রজ্ঞার দেবী অ্যাথেনা। তাহলে জিউস আর অ্যাথেনাটা ইম্পর্টেন্ট। অ্যাপোলো সূর্য, আলো, চিকিৎসা, সঙ্গীত, অনেকগুলো কিন্তু মাথায় রেখো। যদি আসে গ্রিক সূর্যের দেবতা, আলোর দেবতা,
তারপর হচ্ছে তোমার চিকিৎসার দেবতা, সঙ্গীতের দেবতা, সবগুলো কিন্তু অ্যাপোলো, খুবই ইম্পর্টেন্ট। আর্মেটিস শিকার, বন, উর্বরতা, চাঁদের দেবী। আফ্রোদিতি ভালোবাসা, রোমাঞ্চ, আফ্রোদিতিটা ইম্পর্টেন্ট, ভালোবাসা, প্রেম, রোমাঞ্চ, ঠিক আছে, এবং তোমার সৌন্দর্যের দেবী কিন্তু এই আফ্রোদিতি, মাথায় রেখো। তাহলে আমি বললাম জিউস, অ্যাথেনা, আফ্রোদিতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে অ্যারোস ভালোবাসা, রোমাঞ্চের, তিনিও কিন্তু ভালোবাসার দেবতা দেবী, তবে আফ্রোদিতিকে বেশি মানা হতো। হারমেস ব্যবসার দেবতা, ডিমিটার কৃষির দেবী, নিকে বিজয়ের দেবী। সো এই জিউস, অ্যাথেনা, আফ্রোদিতি এই তিনটা একটু ঠোঁটের আগে রাখবা, আর বাকিগুলো একটু ভালো করে পড়বা। এবং তোমাদের কাছে আমি একটা ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাদের কাছে আমি সময় দিলাম 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে যদি এইখানে যারা দেখছো যে কেউ আমাকে এগুলো একটু মুখস্থ করে আমার পেজে জানাবা বা আমার হোয়াটসঅ্যাপে জানাই দিবা, তোমাদের প্রতি আমি অত্যন্ত অনেক বেশি গ্রেটফুল থাকবো। একটা চ্যালেঞ্জ নিয়ে নাও দেখি আজকে, যে 24 ঘন্টার চ্যালেঞ্জ তোমরা আমাকে মুখস্থ করে দেখাবা। গ্রিক যে 12 জন দেবদেবী রয়েছে, এখানে কয়জন আছে দেখো, 1 2 এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 2 জনকে দেইনি, তোমাদের বইয়ে পেয়ে যাবা। এইগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু দেখবা। এখন কেন দেইনি? কারণ তোমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অলস। আমি যদি এখানে সব দিয়ে দিই, বইটা খুলবা না। বই অবশ্যই পড়তে হবে, আমি ক্লাসের পরও তোমার বই পড়তে হবে। আমি নাবিল হাসান কিছুই না, বইয়ের কাছে আমি কিছুই না। বইয়ের এমসিকিউ, বইয়ের জ্ঞান, একাধিক বই পড়ার কাছে আমার এই ক্লাস কিছুই না। বই মেইন, ফেসবুক না, টেক্সট বুক মেইন। তাই তোমরা বই ডেফিনেটলি পড়বা, আর বইয়ে বাকিগুলো পেয়ে যাবা। বই যারা সারছে তারা চান্স হয় নাই না, ভালো করছে। চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করছো তোমরা? মনে হয় না তো কেউ চ্যালেঞ্জ আমার নিতেছো না। এখন কার কোন দেবতা দেবীকে দরকার, যদিও আমরা কিন্তু এগুলোকে মানি না, আমরা মুসলমান যারা বা যে ধর্মেরই আছে আমরা কিন্তু এগুলোকে মানি না, আমি আগেই বলছি, বাট মজা করে বলছি। এখানে এক একজন দেবদেবী, আমরা কিন্তু এগুলোকে পালন করি আমাদের ধর্ম অনুযায়ী, রাইট? বাট আমরা জানার জন্য এগুলো পড়বো। ক্লিয়ার? ওকে। দেবদেবীর পরে সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি, সাগরের তীরে গড়ে উঠেছে, আমরা জানি, দেখলাম গ্রিক সভ্যতা। গণতন্ত্রের সূতিকাগার আমরা জানি, প্রাচীন গ্রীসের প্রথম গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে, মাথায় রাখবা। প্রাচীন গ্রীসের সামরিক নগর ছিল স্পার্টা, স্পার্টায় কিন্তু তোমার পেলোপনেসীয় যুদ্ধে জিতেছে। গ্রীসের গণতান্ত্রিক নগরাষ্ট্র ছিল অ্যাথেন্স। সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে এই তোমার গ্রিকরা। প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবি, এটা আমরা একটু আগে দেখেছি, ইলিয়াড ওডিসি নিয়ে আমরা জানি। গ্রীসের শ্রেষ্ঠ নাট্যকার আমরা জানি, ইডিপাস ইলেক্ট্রো নাটককে আমরা একটু আগে দেখেছি। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে, যার সময়কালে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ ছিল। পেরিক্লিসের সময়, এটা একটু দেখো, বেশি ইম্পর্টেন্ট। গ্রীসে যুক্তিবাদী দার্শনিকদের সফিস্ট বলা হয়, এগুলো একটু আগে দেখছো। এইবার দেখো, একটু আগে দেখার কারণে এগুলোকে একটু ইজি লাগতেছে না? লাগতেছে কিনা? এইটাই তুমি যদি এখন আমার কোর্সে অ্যাড হও, একবার করে পড়ে যাও, অ্যাডমিশন সময়ে তোমার টার্গেট যদি থাকে বিশ্ববিদ্যালয় টপ করবো, ঢাবি রাবি চবি, সেকেন্ড টাইম মেডিকেলে, তাহলে তোমার এখন অ্যাড হলে সপ্তাহে কয় ঘন্টা হয়? একদিনে 24 ঘন্টা। 24 × 7, আমি একটু গুণ দেই তো। আচ্ছা, আমি একটু গুণ দেই ভাই, আমি তো 24 × 7, 7 দিনে 1 সপ্তাহে না হয় 168 ঘন্টা। সেখান থেকে মাত্র শুক্রবারে 1 ঘন্টা আর মঙ্গলবারে 1 ঘন্টা, এই 2 ঘন্টা তোমার কাছে চেয়ে নেই। 168 ঘন্টার মধ্যে এই 2 ঘন্টা আমার 2টা ক্লাস হবে জিকের, যারা এসি 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, এমনকি আরও জুনিয়ররা যারা রয়েছে, এখন থেকে বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখছো, সেকেন্ড টাইম মেডিকেল, আমার কোর্সে অ্যাড হয়ে গেলে তুমি এখন থেকে আগায় থাকবা। আগায় থাকলে বিশ্ববিদ্যালয় টপ করতে পারবা, চান্স না, টপ করতে পারবা, পছন্দের বিষয় পড়তে পারবা, ডেফিনেটলি এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এগুলো আমাদের কঠিন মনে হয়েছে। আমরা দেখেছি এটা হচ্ছে হোমার, যিনি কিনা দেখতে পাচ্ছ অন্ধ কবি। এইবার যাদের সম্পর্কে না জানলে নয়, আমরা একটু আগে দেখেছি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, হেরোডোটাস, এগুলো আমরা দেখিয়েছি। তোমরা এগুলো একটু আরও ভালো করে পড়বা। আর আমার প্রাইভেট ব্যাচে কিন্তু আমি ক্লাসের পর এই স্লাইডগুলো দিয়ে দিই, কারণ এই স্লাইডগুলো কিন্তু আমি বিভিন্ন বই থেকে ঘেটে, যে বই আমার ভালো লাগে, বিভিন্ন তথ্য আমি কালেক্ট করি, বা আমার কিছু টেকনিক থাকে অ্যাড করি, বই ঘেটে এগুলো অ্যাড করি। এই স্লাইডগুলো বেশি ইম্পর্টেন্ট, যারা পেড ব্যাচে স্লাইডগুলো পেয়ে যায়। তারপরে কী কী পেয়ে যায় আমি একটু পরে বলতেছি। এইবার দেখি পারলে তোমরা উত্তর করে দেখো। আজকে ক্লাস যদি বুঝে থাকো তাহলে তোমরা এইগুলো উত্তর করতে পারবা। দেখতে চাই তোমরা এইগুলো তোমাদের কাছে কমন মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এরকমই হবে, চাকরির পরীক্ষার প্রশ্ন ঠিক এরকমই হয়। যদি ক্লাস বুঝে থাকো তোমাদের কাছে এইগুলো পারা মানে তুমি মোটামুটি ক্লাস বুঝছো, তুমি যে কোনো জায়গায় তুমি উত্তর করতে পারবা। দেখি তোমরা নিজেরা একটু সলভ করো, ঠিক আছে? সবাই একটু নিজেরা। আর যারা এতক্ষণ দেখার পরেও তোমরা পোস্টে একটা রিয়েক্ট করো নাই, কাইন্ডলি প্লিজ একটা রিয়েক্ট করে দাও পোস্টে। সবাই যারাই যখনই দেখবা, যদি ক্লাস ভালো লেগে থাকে ভাইয়ার পোস্টে একটা রিয়েক্ট করে দাও। একটু শেয়ার কিন্তু খুবই কম, শেয়ার বেশি পড়লে তোমাদের নিয়ে আমি বাংলা ক্লাস আরও ফ্রি রাখবো, জিকে ক্লাস রাখবো। আইডিতে একটা শেয়ার করে ডান লিখে জানাও, দেখি কারা শেয়ার করছো, ডানটা লিখো আমাকে জানাও। আর
বন্ধুদেরকে একটু মেনশন দাও, যে বন্ধুরা আসলে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছে, একাধিক বন্ধু অ্যাড হও। যদি তোমার বন্ধু এসে ক্লাস করে আমার ক্লাস ভালো লাগে, ও যদি জিকে কোর্সে অ্যাড হও, তুমি যদি অ্যাড হও, দুইজন মিলে কিন্তু অ্যাড হলে আমি একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিই। যদি দুইজন অ্যাড হও, ঠিক আছে, আমি কিন্তু একাধিক বন্ধু অ্যাড হলে ডিসকাউন্ট দিয়ে দিই। তো তোমরা এইটাও, ও ক্লাস না দেখলে তো অ্যাড হতে পারবে না। যে বন্ধু বান্ধবগুলো বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, একটু মেনশন কর, ক্লাসটা দেখ, আমি ভাই ক্লাস করাইছে, ক্লাসটা বুঝেছি, আমি যেই ক্লাসে মনোযোগী না, আমি যেই কিনা মুখস্থ রাখতে পারি না, ভাইয়ের ক্লাস করে মুখস্থ রাখতে পারতেছি, ভাইয়ের এখান থেকে ঢাবিতে চান্স পাইছে, তুইও একটু চেষ্টা করে দেখ, ভাইয়ের জিকে ক্লাসে অ্যাড হ, বিভিন্ন জায়গায় চান্স পাইছে, তুমি ওকে মেনশন করো। যারা এখনও রিয়েক্ট করো না, এটা করে দিও ভাইয়ের ক্লাসে, তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং থ্যাংক ইউ জানাই, অগ্রিম থ্যাংক ইউ যারা রিয়েক্ট করেছো, ঠিক আছে? ওকে, এইবার তোমরা কি এগুলো পারছো? ডান। যদি পেরে থাকো তাহলে ডান। তোমাদেরকে একদম সহজ করে বলে দিই, ভাইয়া আমার পিছনে কি আছে, এটা কিছুই না। আমার পিছনে যেটা আছে এটা কিছুই না, এটা জাস্ট এখানে লিখে রাখছি। কি লিখছি? বাংলাদেশ জিকে 15টি, আন্তর্জাতিক জিকে 15টি ক্লাস, সাম্প্রতিক জিকে 15টি ক্লাস, সাধারণ জ্ঞানে কিন্তু অনেকগুলো ভাগ আছে, মৌলিক জিকে 8টি ক্লাস, সলভ ক্লাস 4টি, টেস্ট ক্লাস টেস্ট 50টি, মডেল টেস্ট 20টি। এর 2 গুণ তোমরা পাবা, 2 গুণ পাবা। যেহেতু এখন থেকে শুরু করছি, অ্যাডমিশন সময় আসলে তো আমরা টানা ক্লাস চলবে, সলভ ক্লাস চলবে, সব পাবা। এবং এই একটা কোর্সে যারা অ্যাড হবা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলো প্যাটার্ন কিন্তু ভিন্ন। তারপর আবার গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমার কোনো কোর্স লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই একটা কোর্স তোমার অ্যাডমিশন পর্যন্ত পুরো নিশ্চিন্তে থাকবা, মডেল টেস্ট ক্লাস সহ। যেখানে অ্যাডমিশন সময়ে ঢাবির পরে অন্যান্য কোর্সের জন্য আবার টাকা নেওয়া হয় অনেক সময়, কিংবা বলা হয় যে এক্সাম ব্যাচের জন্য 500 টাকা করে পে করো, লাগবে না। এই একটাতে অ্যাড হলে তোমরা এগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো আমার এই যে প্রি অ্যাডমিশন জিকে ব্যাচটা রয়েছে এসএসসি 24 এবং 25 ব্যাচের জন্য, কিংবা আরও জুনিয়র যারা এখন মাত্র এসএসসি দিয়েছো, সামনে কলেজে উঠবা, তোমাদের জন্য, যেহেতু অলরেডি তোমাদেরও অনেক অ্যাড হয়ে গিয়েছে, কারা অ্যাড হয়ে গেছে, কী ক্লাস পাচ্ছে দেখাচ্ছি তোমাদের, এবং তোমরা কী কী পাচ্ছ। সো তোমরা যারা এই কোর্সে অ্যাড হবা, তোমরা A to Z পেয়ে যাচ্ছ। এবং মেডিকেলে যারা পরীক্ষা দিবা সামনে, মেডিকেলে আমি তো তোমার উদ্ভাসন উনিশে পরে আমি আগেই বলেছি, মেডিকেলের জন্য, নার্সিংয়ে বা ডেন্টালের জন্য, বা যারা এইবার 23 ব্যাচ পরীক্ষা দিয়েছো, আশানুরূপ হয় নাই, জাবিতে রাবিতে চবিতে হয় নাই, তোমরা অ্যাড হয়ে যাও সেকেন্ড টাইম। তোমরা এখন থেকে আমার সাথে থাকো, কারণ যদি এখন না থাকো হতাশ হয়ে যাবা। তোমরা সেকেন্ড টাইমের জন্য এই জিকে কোর্সটা তোমাদের জন্য। তাহলে সকল কিছু একটাই সমাধান, প্যারাসিটামল 3 বেলা। এই প্যারাসিটামল 3 বেলায় হচ্ছে আমার এই কোর্সটা। এখন কয়জন অ্যাড হয়েছে তোমাদের দেখাই, আলহামদুলিল্লাহ। সবার আগে দেখায় যে আলহামদুলিল্লাহ আমি তোমাদের কিছু গুড নিউজ দেই। তোমরা অনেকে হয়তো জানো না, অনেকে জানো, বাট আমার দেখাইতে ভালো লাগে, যেহেতু দেখানোটা ভালো লাগে কেন, কারণ তোমরা যারা জুনিয়রদেরকে দেখায়, তোমরা মোটিভেটেড হবা। তোমরা যদি আমার এই পেজে যাও, যে পেজে ক্লাস দেখছো একটু দেখো, এই পেজের নাম দেখো, এই পেজের নাম হচ্ছে জিকে ইউটিউব। এই জিকে ইউটিউব আমার পেজ, তোমরা অনেকেই জানো, এটা আমার ফেসবুক পেজ। যারা ফলো দাও ইউটিউব থেকে দেখছো, ফলো দিয়ে দাও, কারণ এখানে লাইভ ক্লাসগুলো হয়। আর যারা এখনো দেখছো নতুন, আমার পেজে একটু ফলো দিয়ে দাও কাইন্ডলি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি পেজে কিন্তু তোমার ঈদের আগে পোস্ট করেছিলাম। কি পোস্ট করেছিলাম একটু খেয়াল করে দেখবা, যে দেখো আমি অনেক পোস্ট করি নাই, কয়েকটা করছি। এই যে অনেক পোস্ট, রাইট? একটু তোমাদেরকে দেখাই দেই। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আমার শিক্ষার্থী রয়েছে পেইড ব্যাচের, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয়নেটে 41তম হয়েছে, ক্ষয়নেটে সে 41তম হয়েছে, গয়নেটে সে 338তম হয়েছে। এইবার পরীক্ষা দিয়ে তোমাদের বড় ভাই আপুর যারা ভাইয়া রয়েছে, সে কিন্তু চট্টগ্রামের। সো তাকে নিয়ে আমি লিখেছি, সে কিন্তু আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। দেখো, এবং তার পরামর্শ, সে কি পরামর্শ দিয়েছে, এই দেখো তার কিছু পরামর্শও কিন্তু এখানে আমি তুলে ধরেছি। চান্স পাওয়ার পর অনেক সময় খারাপ লাগে, যারা চান্স পায়নি তাদের কারণে এই পোস্টগুলো করতে ইচ্ছে করে না, কিন্তু তোমরা যারা জুনিয়র রয়েছো, তোমরা কিন্তু ইন্সপায়ার হতে চাও, তোমাদের জন্য এই পোস্টগুলো, হ্যাঁ। তো চান্স পেয়েছে দেখো আমার ব্যাচ থেকে 41তম, আলহামদুলিল্লাহ, বি ইউনিটে। আবার তুমি দেখো, এই যে আমি মিফতার কথা বলি, মিফতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম হয়েছে, এবং সে তোমার সেনাবাহিনীর আইএসএসবিতেও কিন্তু সে গ্রিন কার্ড পাওয়া একটা মেয়ে। এই মিফতা কিন্তু খুবই ট্যালেন্টেড, দেখতে পাচ্ছ মিফতা। সো এই মিফতাও কিন্তু তার পরামর্শ দিয়েছে কিভাবে চান্স পেয়েছে। সো মিফতা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু এই দেখো কি, এই মিফতা কিন্তু চান্স পেয়েছে, তোমার আপু মিফতা 35তম হয়েছে, আমার ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ ঢাবিতে 35তম হয়েছে। সো এই আনন্দের খবরগুলো তোমাদের জানিয়ে রাখি, যারা পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছ যে ভাইয়ার ক্লাস করলে কেমন হবে। এবং আবার তুমি দেখো, এই যে ওকে একটু ফান করে বলেছিলাম, তুমি দেখতে পাচ্ছ আমার এই যে ছোট ভাইটা আমার পেইড ব্যাচ থেকে, সে শুধু ঢাবিতে 59তম, চট্টগ্রামে 92তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় 103তম, বিউপিতে 157তম, জাহাঙ্গীরনগর 171তম। এটা সবটাই তার ক্রেডিট, তার পরিবারের ক্রেডিট। কিন্তু আমি তার এই পথ চলায় আমার পেইড ব্যাচে যুক্ত হয়েছে, আমি একটু হেল্প করেছি মাত্র। তোমার এই ভাইয়া যে রয়েছে, সে কিন্তু আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। সো ও কিন্তু তোমাদের জন্য কিছু পরামর্শ দিয়েছে, চাইলে পড়তে পারো পোস্টগুলো। সো দেখো
সাব্বিরের কথা বলছিলাম। তাইলে আলহামদুলিল্লাহ, আর বাকিদের অনেক আমি পোস্টটা কখন করব, যখন এই অ্যাডমিশনটা শেষ হবে তোমাদের সময়। কারা কারা চান্স পেয়েছে সবাইকে নিয়ে আমি সেমিনার করব, পোস্ট করব, ওদের নিয়ে আমি লাইভে আসবো। এখন করিনি কারণ যারা চান্স পায় না ওদের মনটা খারাপ, কয়েকজন করলাম, না করলে না যেটা। তো তোমরা যারা সিদ্ধান্ত নিচ্ছ যে ভাইয়ের কোর্সে অ্যাড হতে পারো। আর আরেকটা ব্যাপার ভাইয়া, যারা চান্স হয় নাই তাদের নিয়ে কিছু বলেন। দেখো ভাইয়া, চান্স হওয়াটা যেমন আমার দায়বদ্ধতা থাকে, তোমারও দায়বদ্ধতা। এখন আমি যদি খারাপ পড়াইতাম বা আমি একদমই বাজে লেভেলে পড়াইতাম, তাহলে আমার এখান থেকে কোনো কমন পড়তো না। কিন্তু আমি তোমাদের কমন দেখিয়েছি আলহামদুলিল্লাহ। কোথায় দেখেছি দেখো, আমার এই পেজে আসলে তোমরা দেখবা, একটু দেখো তোমরা আবার পেজে আসলে তোমরা কি দেখবা, পেজে পিন করা আছে, একদমই পেজের মধ্যে পিন করা। দেখো দুইটা পোস্ট আছে। এক নম্বর পোস্টটা হচ্ছে এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নিটে আমার জিকে কোর্স থেকে কোন ক্লাস থেকে কয়টা প্রশ্ন স্লাইড থেকে কমন পড়ছে, এক্সাম বেস থেকে কমন পড়ছে, আমি কিন্তু পুরো ভিডিও করে দিয়েছি। তাহলে আমার এখান থেকে কমন পড়েছে। এখন যারা পড়েছে তারা চান্স পেয়েছে, কমন না পড়লে বলতো যে এই বাজে পড়াইছে, আমি নিজে যোগ্যতা চান্স পাইছি, তার কোনো অবদান নাই। আবার মাত্র 25 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম, সাজেশন ক্লাস, একটা ক্লাস, চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 39টা প্রশ্ন কমন পড়েছে। তাহলে আমি পড়াইছি, চেষ্টা করছি, চান্স পাইছে, কমন পড়ছে। এখন তুমি আমাকে আর কি বলবা? এইবার 24, 25, 26 ব্যাচ যারা রয়েছে প্রি অ্যাডমিশন জিকে কোর্সে অ্যাড হচ্ছ, তোমরা আরও লাকি, কারণ তোমাদের এখন থেকে আমি গড়ে তুলবো, তোমরা বিশ্ববিদ্যালয় টপ 10-এ থাকবা অনেকে ইনশাল্লাহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করবা এখন থেকে পড়লে। তাই তোমরা মিস করো না ডেফিনেটলি। বাসার সাথে কথা বলো কোর্সে অ্যাড হওয়ার জন্য, যেই নাম্বারটা দিয়েছি তোমরা একটু নাম্বারটা স্ক্রিনশট নাও, তারপর আমি তোমাদের দেখিয়ে দিই ওরা কেমন ক্লাস করছে। দেখো, এই 01737767421 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, ভাই আমি প্রি অ্যাডমিশন জিকে কোর্সে অ্যাড হতে চাই, প্রি অ্যাডমিশন জিকে কোর্স লিখবা। এই যে 01737767421, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা নাম্বারটা একটু রাখতে পারো, বাসায় কথা বলো, যোগাযোগ করে যে ভাইয়ার এখান থেকে এইভাবে আমরা আগে যাবো ইনশাল্লাহ। তোমাদের এইচএসসি পরীক্ষা 24 ব্যাচ 3 মাস রয়েছে, একটু হ্যাম্পার হবে না, 2.5 মাসের মতো এইভাবে আগাবো। এইচএসসি পরীক্ষার আগে বাংলা ইংলিশগুলো পড়াবো, আইসিটি পড়াবো, তার মানে অ্যাডমিশনটা তখন বাদ দিয়ে কি তোমরা ওই দিকে পড়াবো যাতে তোমার ওইটাও কাজে লাগে, ওইগুলো কিন্তু অ্যাডমিশনের কাজে লাগে। তারপর যারা 25 ব্যাচ তোমরা তো আস্তে আস্তে ভাইয়ের সাথে আগায় যাবা, 26 ব্যাচ যারা নতুন কলেজে উঠবা আগায় যাবা। কারণ বন্ধুদেরকে মেনশন করো, বন্ধুদেরকে কোর্সের সম্পর্কে জানাও, কারণ দুজনে অ্যাড হইলে 400, 500, 600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ তোমরা। এখন নাম্বারটা রাখলা, এইবার তোমাদেরকে দেখায় যে পেইড ব্যাচে কেমন পড়ানো হচ্ছে। আমি যদি আমার পেইড ব্যাচে যাই, আমি একটু পেইড ব্যাচে তোমাদের দেখাতে চাই। এই যে এইটা কিন্তু আমার পেইড ব্যাচটা, তোমার যারা রয়েছে আলহামদুলিল্লাহ। তুমি দেখো এইচএসসি 24 ব্যাচেরই এখন রয়েছে 2.5 মাস, আমাদের প্রায় 350 বা 400 ছুঁই কাছাকাছি চলে যাচ্ছে আমাদের মেম্বার। তার মানে ভরসা করে অনেকে যুক্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো কলেজের, নটরডেম, বিকারনেসা, হলি ক্রস থেকে শুরু করে বিভিন্ন ক্যাডেট কলেজগুলো থেকে শুরু করে বিভিন্ন জেলার, আমার নামগুলো মুখস্থ নাই। ওরা অ্যাড হচ্ছে, একটা ভালো ফ্রেন্ড সার্কেল পাবা, ওদের মাঝখানে পরীক্ষা হয়, ক্লাসের পর একটা করে পরীক্ষা হয়, প্রতিযোগিতা পাবা। তাহলে এখন থেকে আগায় থাকবা। তুমি দেখো আমি কীভাবে ক্লাস নিচ্ছি, ব্যাচের ক্লাসগুলো যারা মিস করেছো অলরেডি, যারা এখন নতুন যুক্ত হবা, এই ক্লাসগুলো এখানে এই ফিচারটা কিন্তু পিন করা থাকবে, তোমরা কিন্তু এখানে যুক্ত হওয়ার পর এখানে ক্লিক করে সবগুলো ক্লাস করতে পারবা। যেগুলো মিস হয়েছে 3 দিন লাগবে শেষ করতে। এই দেখো ক্লাস হবে, ক্লাসের পর তুমি দেখো এই যে ওদেরকে পরীক্ষাও নিচ্ছি। চিন্তা করে দেখো, ক্লাসের পর পরীক্ষা থাকে, পরীক্ষা হইলে তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে নিজেদের যাচাই করতে পারবা। ক্লাসের পর আলাদা পরীক্ষা নেওয়াটা কতটা প্যারাক্টার টিচারের জন্য, তারপর আমি দিচ্ছি কারণ তোমাদের ভালোর জন্য, একদম ঝালাই করে ফেলি। তাহলে ক্লাসের পর পরীক্ষা, এই স্লাইডগুলো পেয়ে যাচ্ছ, বাংলা পেয়ে যাচ্ছ, আইসিটি পেয়ে যাচ্ছ, গ্রুপে সাবজেক্ট পাচ্ছ এই কোর্সে, সবগুলো বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন পাচ্ছ, মডেল টেস্ট পরীক্ষা পাচ্ছ। আর তুমি কি চাও? আমার জায়গা জমি আমি লিখে দিব এরপরে? সম্ভব না। যদি লিখে দেওয়া সম্ভব থাকতো আমি লিখে দিতাম তোমাদের, রাইট? সো তোমরা যুক্ত হওয়ার আজকে যুক্ত হয়ে যেও। সো এই দেখো পরীক্ষাগুলো খুব মানসম্মত হয়, তোমরা দেখো আলহামদুলিল্লাহ। পরীক্ষা তোমরা যখন একটা ক্লাস নিলাম, পরের দিন ওই ক্লাসের উপর পরীক্ষা থাকে, একটা লিঙ্ক দিয়ে দিব, পরের দিন তোমরা ক্লিক করে কিন্তু পরীক্ষাটা দিয়ে ফেলবা। সো এই যে পরীক্ষা লিঙ্কে তুমি স্টার্ট বাটনে দেখো, স্টার্ট বাটন দেখতে পাচ্ছ, এখানে স্টার্ট বাটন ক্লিক করলে তুমি তোমার নাম একটা দিয়ে দিলা, নাম দিয়ে স্টার্ট কুইজ ইট করলে তুমি যে এখানে অপশন দাগায় পরীক্ষা দিতে পারবা। দাগানোর পর তুমি এখানে এসে কি করতে পারবা, সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে তুমি রেজাল্ট দেখতে পারবা। তাহলে সব কিছুই তোমার জন্য প্রস্তুত, শুধু তোমার দরকার একটা স্ট্রং মনোবাঞ্ছনা, নিজেকে মোটিভেটেড করা যে আমি পারবো, আমার দ্বারা হবে। আমি এখন থেকে ভাইয়ের সাথে শুরু করি, জিকেটা কমপ্লিট করি, বাংলা ইংলিশটাও আমি করাবো। আমি তোমাদের বাংলা ইংলিশটা কী করবো আমি বলে দিব, কোন বই পড়বো এখন থেকে আমি বলে দিব, কার কাছে পড়বো আমি সব ঠিক করে দিব। এবং মোরওভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট বাংলা ইংলিশে রিটেন আছে, সেটা আমার দায়িত্ব। সব কিছু মিলাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সেকেন্ড টাইমার, মেডিকেল, ডেন্টাল, যে কোনো বিশ্ববিদ্যালয়, এই একটা কোর্স তোমার জন্য সমাধান। এটা কোর্স প্রাইস সামনে বেড়ে যাবে, সামনে কিন্তু তুমি কিন্তু তখন অ্যাফোর্ড করতে পারবে না। তাই এখন কিন্তু ডিসকাউন্ট চলছে, এখন ডিসকাউন্ট চলছে। 2 দিন পরে এটার প্রাইস হয়ে যাবে 1600 টাকা। কত টাকা? একদম লিখে রাখো, 1600 টাকা। এখন আজকে
বা কালকের মধ্যে অ্যাড হলে 1250 টাকা অ্যাড হতে পারবা, এরপরে একদম চোখ বন্ধ করে দাম হয়ে যাবে 1600 টাকা। যদি তোমরা দুজন ফ্রেন্ড একসাথে অ্যাড হও, দুজন মিলে আসে কত, দুজন মিলে আসে 2500 টাকা, 2500 টাকা, সেখানে তোমরা 2100-2200 টাকা অ্যাড হতে পারবা দুজন মিলে অ্যাড হলে। আরও বেশি ফ্রেন্ড অ্যাড হলে আরও বেশি ডিসকাউন্ট। ক্লিয়ার? সো এতটুকুই কথা, আজকে আর বলবো না, ক্লাসটা এখানে সমাপ্ত। তোমরা ভালো থেকো, ডিসিশন নিও ভালো করে যে একটাই কোর্সে একাডেমিক কিছু পাচ্ছি, অ্যাডমিশনে এখন থেকে আগায় যাচ্ছি, অন্যদের থেকে আগায় যাচ্ছি, আমি চান্স পাবো, টপ 10-এ থাকবো ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে। ভাইয়ের কোর্স করে আগে অনেকে ভালো করেছে, কমন পেয়েছে, এটাই। আর তুমি অ্যাডমিশনে তোমার অ্যাডমিশন সময় ভর্তি হতে পারবা, তখন ওরা কিন্তু অনেকটা আগায় যাবে। হ্যাঁ আমি এগুলো আবার পড়াবো, কিন্তু ওরা কিন্তু আগায় থাকলো, ওরা কিন্তু অনেক বেশি আগায় থাকলো। তোমাদের এই কোর্স নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ভাইকে করো, ওপেন মাইন্ডেড একদম জিজ্ঞেস করো, ভাইয়া এই কোর্স নিয়ে কী জানার আছে বা অ্যাডমিশন নিয়ে কিছু জানার থাকলে আমাকে কোশ্চেন করো। তোমাদের কোশ্চেন নেই, তোমাদের সাথে একটু কথা বলি। এই যে সৌরভ লিখছে, উই আর ওয়েটিং ফর 500 মেম্বার্স টু মিট ইন ডিউ। ভাই ওদের কিন্তু বলে দিয়েছি আমাদের যখন 500 মেম্বার হবে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সেশন আয়োজন করবো, পুরো ঢাবিতে ওদের নিয়ে আসবো। বিভিন্ন ঢাবিতে যারা চান্স পাইছে, টপ যারা করেছে, ভালো করেছে, ঢাবি থেকে যারা বিভিন্ন ভালো জায়গায় গিয়েছে, একটা সেশন করবো, একটা ট্যুরের মতো করবো, যাতে ওরা ইন্সপায়ার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা ঘুরবো। আমাদের আর অল্প কিছু মেম্বার বাকি, তোমার অপেক্ষায় আছে, তুমি অ্যাড হলে সবাই মিলে কিন্তু আমরা করবো। আমরা শুধু পড়ার মধ্যে থাকবো না, আমরা আরও মোটিভেটেড রাখবো তোমাদেরকে। পুরো দায়িত্ব আমার উপর ইনশাল্লাহ, আমি দায়িত্ব নিচ্ছি। তোমার পরিবারের পিতামাতার সাথে আমার কথা বলাই দাও, কোর্সের সম্পর্কে তাদের জানাও, ডিসিশন নাও, ফ্রেন্ডদের সাথে কথা বলো, ওদের এই জন্য বলছি মেনশন করো, এই পোস্টটা শেয়ার করো, আইডিতে রাখো কাইন্ডলি, তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তোমরা ডিসিশন নেওয়ার পুরো দায়িত্ব তোমাদের। এইচএসসির পড়া রাখে এসব করবো কি মেহেদি বলছো? ভাইয়া সপ্তাহে 168 ঘন্টার মধ্যে আমার ক্লাস করলে সব মুখস্থ হয়ে যায়, তোমার বাসায় পড়তে হবে না, তুমি 2 ঘন্টা আমাকে দেবা, তুমি 166 ঘন্টা পড়বা। ভাইয়া 166 ঘন্টার মধ্যে তুমি মেহেদি আমার মনে বাসায় 10 ঘন্টা পড়ো না, তুমি 166 ঘন্টা তোমাকে দিয়ে দিছি। শুধু শুক্রবার ও মঙ্গলবার 2টা ক্লাস থাকে আমাদের, 1 ঘন্টা করে 2টা ক্লাস, এই 2টা ক্লাস 2 ঘন্টা আমাকে দিবা। ক্লিয়ার? ওকে। পেইড ব্যাচে কোনো কথা বলবেন? পেইড ব্যাচের এখন ক্লাস হবে, আজকের হবে না, আজকে এটাই ডান, আগামীকাল তোমাদের জানাই দিব। হ্যাঁ এইচএসসিতে আগে ফোকাস করো, অবশ্যই এইচএসসিতে আগে ফোকাস করো। এইচএসসির রেজাল্ট ইম্পর্টেন্ট, এইচএসসি ছাড়া অ্যাডমিশন না, এইচএসসির সিলেবাসেই অ্যাডমিশনের পরীক্ষা হয়। কিন্তু যারা মনে করো যে আগে থেকে প্রিপারেশন নেওয়ার কারণে ওরা ভালো করছে, আমি ভালো করছে, টপ করতে চাই, নাবিল ভাই পাশাপাশি 2 দিকে মোটিভেট করবে, পড়া রুটিন করে দিবে, 2 ঘন্টা শুধু সপ্তাহে দিব, তাইলে তুমি অ্যাড হতে পারো। যদি মনে হয় না আমার এখন ভালো লাগে না, পরে ডিসিশন নেব, কোনো সমস্যা নেই, জোর জবরদস্তি নাই। ক্লিয়ার? ওকে ওকে। পেইড বেচে যারা আসো, ওকে ভাইয়া আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সিন করে না কেন? কল দিয়ে ফেলবা, মেসেজের পর কল। আমি তো বলি না আমরা কল দিও না, কল দিবা ডিরেক্টলি, কারণ তোমার মেসেজের আগে পরে অনেক মেসেজ চলে আসে, পিছনে চলে যায়। আমি একা মানুষ, সবগুলো তোমাদের দেখতে হয়, নিজে তোমার সাথে কথা বলি। আমি চাইলে 2জনকে হায়ার করে বলতাম তোরা কথা বল, প্রতিনিধি হায়ার করতে পারতাম, তোমাদের সমস্যাটা আমি বুঝে আমি কথা বলি সবসময়। আমার সাথে যে কোনো মুহূর্তে কথা বলতে পারে, ক্লাসের বাইরে কথা বলতে পারো তোমরা। এই যে রাতিম বলছে আপনার নোটগুলো ক্লাস চলাকালীন লিখে রাখলে মুখস্থ করতে 2 মিনিট লাগে। থ্যাংক ইউ, তোমাকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি। ভাইয়া 2025-এর জন্য জিকে কখন থেকে পড়া ভালো? তুমি আজকে থেকে পড়ো, আজকে থেকে। আমার এই ব্যাচে 348 জনের মধ্যে আমি বলতে পারি 150 জনের মধ্যে হচ্ছে 2025 ব্যাচের, বা তার একটু কম। তাহলে 25 ব্যাচের স্টুডেন্ট কিন্তু অনেক হিউজ। কারা 25 ব্যাচের আছে পেইড ব্যাচে জানাই দিও এখানে কমেন্টে, ওরা দেখুক। এখন থেকে অল্প করে শুরু করো, যদি স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে তাহলে তুমি এখন শুরু করলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া। ওকে। ওসমান ভর্তি হতে চাই। ওসমান তোমাকে আমি তোমার কমেন্টে রিপ্লাই হিসাবে আমি তোমাকে দেখো পুরো কোর্সের ডিটেলস দিলাম, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমার সাথে কথা বলে তুমি আরও ডিটেলস। আচ্ছা এই পোস্টের ক্যাপশনে দেখো, এই কোর্সের ডিটেলস আছে ক্যাপশনে দেখো, প্লাস আমি কমেন্টও পিন করে দিলাম, দেখো কমেন্ট চেক করো সবাই, পুরো কোর্স ডিটেলস পিন করে দিলাম। প্লাস সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি আর কথা বলবো না কোর্স নিয়ে, অনেক কথা বলে ফেলছি। যারা বুঝে ফেলছো কী করতে হবে তাদের আর কোনো কথা বলা দরকার নাই। এই আমার নাম্বার 01737767421, আমি আবার লিখে দিচ্ছি। আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিলে, হোয়াটসঅ্যাপে কল দিলে কথা বলে অ্যাড হতে পারবা, যত কিছু জানার আছে। 01737667421 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক বা কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবা। এবং ডেফিনেটলি তুমি তোমার যত কথা জানার বা কী সমস্যা হচ্ছে বা কী পড়াশোনার রুটিন নিয়ে সমস্যা বা কোর্সে অ্যাড হলে কী পাবা আরও জানতে চাও, পিতামাতা কথা বলতে চাও, এই একটাই নাম্বার, কল দিয়ে আমার সাথে যোগাযোগ করলেই কথা বলতে পারবা। সো এটা হচ্ছে কোর্স ডিটেলস, আর কিছু কথা বললাম না। কথা বললে অনেক কথা বলা যায়, বলতে পারি তোমাদের 3000 ক্লাস দিব, ক্লাস 3000 পাবা না। আমি এটা বলতে পারি আমি যা পড়াবো আমার কথা পড়বি, কমন পাবি, চান্স পাবি,
ভালো থাকবি, তোর ক্রেডিট তোর পিতা মাতার ক্রেডিট, শেষ। আমার কাছে শুধু পড়লে ভালো কিছু করতে পারবি, আর কিছুই বললাম না, শেষ। ফাঁকা কথা বলে লাভ নাই। আমারও খাই নাই রাতে, খাবো দাবো, দোয়া করে আমার জন্য, ভালো থাইকো। এই পেজ যুক্ত থাকলে আগামীকাল থেকে নিয়মিত ভিডিও পাবা, ইউটিউবে নিয়মিত ভিডিও পাবা। যারা পেজে দেখছো, চাও যে ভিডিওগুলো রেকর্ডেড পেতে, ইউটিউবে সাবস্ক্রাইব করা নাই, বোকা নাকি বলাবান? আমি বুঝলাম না, তোমরা কি বোকা? বোকা যদি না হও তাহলে সবাই যাবা ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবা, সবাই এখনই সার্চ করো, লাইভে থাকতে থাকতে একটা দিনে সার্চ করবা, সার্চটা হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল। এই নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, গিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও। এখানে পুরো রেকর্ডেড ক্লাসগুলো থাকে, একটা একটা করে ফেলতে পারবা, ফ্রি ক্লাসগুলো। সুতরাং ফেসবুক থেকে দেখছো নাবিল হাসান অফিসিয়াল, সাবস্ক্রাইব করে দাও। আর যে বান্দিরা দেখতেছো ইউটিউব থেকে, তারা আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব, তোমরা সেটা ফলো করে দিতে পারো, ঠিক আছে? ডান। তাহলে কথা একটাই, তোমরা যারা যুক্ত হবার, যুক্ত হয়ে যেও। এর আগে যারা যুক্ত হয়েছে ডেফিনেটলি ওরা বুঝে শুনে যুক্ত হয়েছে, তোমরা মিস করো না। আমি তোমাদের ক্লাসের শেষে এই স্লাইডগুলো ক্লাস হয়েছে, এই স্লাইডগুলো কিন্তু পেড ব্যাচে দিয়ে দিই, যাতে ওরা এখান থেকে পড়তে পারে, নোট করতে পারে। পেড ব্যাচে যুক্ত হলে তুমি স্লাইডগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, দিয়ে দেবো, এখন ক্লাসে দিয়ে দিচ্ছি। নেমটা ছোট হলে ভালো হতো। কিসের নাম? ও আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করো, আমার জন্য একটু কষ্ট করো, তোমার জন্য দোয়া করি, তোমার অনেক ভালো হবে। আচ্ছা, ডান। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থেকো। তোমরা একাডেমিক বাংলা ক্লাসও পাবা, নিয়মিত এখন থেকে ভিডিও পাবা। আসসালামু আলাইকুম, বাই। সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য। যারা পেজে ফলো তুমি দিয়ে দাও, আর পোস্টে এখনও যারা রিয়েক্ট দাও না, যে বান্দাবান্দিগুলো, একটা রিয়েক্ট দিয়ে চলে যাও। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, পড়াশোনা করো।